সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1060তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ অনিকের জীবনের চরম ভয়ানক রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 16 বৎসর বয়সে জুয়ার বোর্ডে বিক্রি করে মাকে। আমি এই ধরনের গল্পগুলো খুঁজতেছিলাম। আজ মনে হয় অনেক মাস পরে আমার পছন্দের কোনো একটা গল্প আমি পেয়েছি। পছন্দের গল্প বলছি ঠিক এই কারণে যে এই গল্পটা আমাদের এই সমাজের প্রতিটা যুবকের জন্য, প্রতিটা পরিবারের জন্য ভীষণ শিক্ষণীয় একটা গল্প হতে যাচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমার ইউটিউব চ্যানেলে যেই স্পন্সারগুলো আসে, যারা আমাকে স্পন্স করতে চায়, কিছুদিন আগেও আমি ইন্ডিয়া থেকে একটা গেমসের একটা জুয়া, ওয়ান কাইন্ড অফ জুয়া, ওরা আমাকে অফার করে যে প্রতি মাসে 4 লক্ষ টাকা করে দিবে ওদের জুয়াকে প্রমোট করার জন্য। 4 লাখ টাকা দিবে প্রতি মাসে, শুধু আমার ভিডিওর প্রথমে শুধুমাত্র জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওনাদের ওরা তো এটাকে জুয়া বলে না, গেমস বলে, ওদের ওই গেমসের কথা আমি বলবো। বিশ্বাস করেন, এই গেমস, এই জুয়া আমাদের এই যুব সমাজকে, আমাদের এই উঠতি বয়সী যুবকদেরকে কোথায় নিয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না। বিগত সরকার ডিজিটালের নামে এই যে বাচ্চাদের হাতে হাতে যে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছে, তা যে শিক্ষা জীবনে কত বড় ব্যাঘাত ঘটিয়েছে। আজকে আপনার সন্তান আজকে কোন পথে যাচ্ছে একবার শুধু চোখ বন্ধ করে চিন্তা করেন, নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। কি পরিমাণের খারাপ হলে 16 বৎসর বয়সে, তা আবার সে জুয়ার বোর্ডে নিজের মাকে বিক্রি করে দিল। আপনি গল্প শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না যে বাস্তবে পৃথিবীতেও এমন ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে অনিকের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে অনিককে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অনিক হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার কাকা জেঠু সহ আমার দাদা দাদি, আমার ফুপি সহ রাজধানী ঢাকার বুকে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার পরিবারের শুধু সদস্য নেই আমার বাবা। আমি শুনেছিলাম খুব ছোট বয়সে আমার বাবা, আমার বয়স যখন অনেক ছোট, ওই মুহূর্তে নাকি আমার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং বাবার ওই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এত অল্প বয়সে আমার মাকে ছেড়ে যাওয়ার পরে আমার মা প্রচণ্ড রকমের ভেঙে পড়ে। আমার মা, আমার নানার বাড়ির পরিবারও আসলে ঠিক তত বেশি উন্নত ছিল না। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে এবং বিয়ে করে আমার নানা নানির অমত, আমার দাদা দাদির অমতে আমার মাকে বিয়ে করে দেন। কোনোভাবেই তারা আমার মাকে মেনে নিচ্ছিল না। যখন আমি দুনিয়াতে আসি, আমাকে কোলে নিয়ে আমার মা বাবা তখন আমার দাদার বাড়িতে আসে। এরপরেও আমার দাদা অতটা ভালোভাবে আমার মাকে আর আমাদেরকে মেনে নেয়নি। এর উপরে আবার আমার বাবারে অকাল মৃত্যুর পরে আমার মায়ের আমার দাদার বাড়িতে থাকাটা দায় হয়ে দাঁড়িয়েছে। আমার যে কাকারা আছে, জেঠু আছে অথবা পুপিরা আছে, তারা সবাই আমার মাকে খুব অত্যাচার, অবিচার এবং অপমান করত। মাটি কামড় দিয়ে আমার মা সমস্ত অত্যাচার, অবিচার সহ্য করে নিত। আসলে এছাড়া আমার মায়ের করার কোনো কিছুই ছিল না। আমার মা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। আমার বাবার যদিও অনেক বেশি প্রপার্টি ছিল, আমার দাদার, আমরা যেখানে থাকতাম পুরান ঢাকা, ওখানে আমাদের নিজেদের বাড়ি আছে। লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আমার দাদা ভাড়া পাইতো, কিন্তু এরপরেও আমার মাকে একটা টাকাও দিত না, মাকে কোনো টাকা পয়সা দিত না। আমার মা যে থাকতো, মাঝে মাঝে আমাকে ওই মায়ের বাসার জন্য, ফ্ল্যাটের জন্য ভাড়া দাবি করতো, যে ভাড়া দাও, তুমি যে ফ্ল্যাটে থাকতেছো ওই ফ্ল্যাটের ভাড়া দাও। আমার মাকে ভাড়া দেওয়ার জন্য আমার দাদা বলতো। এরপর আমার মা কোনো কিছু বলতো না। মা একটাবারের জন্য বলতো না যে আপনার তো একটা নাতি আছে, ওকে আমি কিভাবে মানুষ করতেছি, কিভাবে পড়াশোনা করাইতেছি, এটা কি আপনাদের মাথার মধ্যে কোনো সময় কি আসে না? এই সমস্ত কোনো কথা যদি আমার মা একটু ইশারা ইঙ্গিতে আমার দাদাকে বলতেও যায়, দাদা খুবভাবে আমার মাকে গালাগালি করে, ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যায়, এটা ওটা বলে খুবভাবে আমার মাকে অপমান অপদস্থ করে। এরপরও সমস্ত অত্যাচারগুলো বুকে চাপা দিয়ে আমার মা আমাকে তার ওই
বুকে জড়িয়ে ধরে দিন আর রাতগুলো পার করতেছিল। আমি মোটামুটি একটু যখন বড় হই, বড় হবার পরে আমার কাকাদের সাথে, আমার জেঠুদের সাথে বা আমার কাকাতো ভাই ঝেড়াতো ভাই, ওদের সাথে আমার সম্পর্কটা খুব গভীর হয়ে পড়ে। মানে আমি ওনাদের সাথে অনেক দুষ্টমি করি, তাদের সাথে থাকি। তো দেখা যায় কি, মানে আমার যে জ্যাঠাতো ভাই বা আমার যে চাচাতো ভাই যারাই আছে, তারা সবাই অনেক দামি দামি পোশাক আশাক পরে, অনেক ভালো ভালো কাপড় চোপড় পরে, মানে খুব সুন্দরভাবে চলাফেরা করে। কিন্তু আমার কাছে তো ওরকম কোনো কিছুই নাই, আমি চলাফেরা করতে পারি না, আমার কাছে কিছুই নাই। এই জন্য আমি সবসময় আমার সাথে এসে ঝগড়া করি যে দেখো আমার চাচাতো ভাই এটা পড়ছে ওইটা পড়ছে, আমার ফুফাতো ভাই এটা কিনছে ওইটা কিনছে, বাট আমার কোনো কিছু নাই, তুমি আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও। মানে প্রতিটা মুহূর্তে আমার মাকে আমি টর্চার করে যাই মানসিকভাবে, যে আমাকে এটা দিতে হবে ওইটা দিতে হবে। মা আমাকে বারবার বোঝায় তোর বাবা নাই, আমি খুব কষ্ট করে সংসার চালাই, 3 মুঠো খাবার দিতে আমার কষ্ট হয়ে যায়, এরকম করে না বাবা, তোর তো বাবা নাই, একটু বুঝ। কিন্তু আমি কখনোই আমার মাকে বুঝতাম না, সবসময় মার সাথে ঝগড়া করে যেতাম যে না তুমি আমাকে দিবা না কেন, আমাকে দিতে হবে। আমি একে তো ছোটো মানুষ ছিলাম, তার উপরে যথেষ্ট পরিমাণের অবুঝ ছিলাম। এরকম করতে করতে মোটামুটি প্রায় অনেকটাই বড় হই। আমার যতটুকু মনে আছে, যদি ভুল না করে থাকি, আমার বয়স 7 থেকে 8 বছরের কাছাকাছি। ওই সময় আপনার মোবাইল গেমস খেলা হতো। তো আমার কাকা, মানে আমার আম্মার সাথে সবচেয়ে বেশি ঝামেলা করতো আমার কাকা। তো আমার কাকা একদিন করলো কি, আমার ওই কাকাতো ভাইয়ের জন্য আপনার ওই যে মোবাইলের যে গেমসগুলো হয় না, মানে মোবাইলের মতোই বাট এগুলো গেম সিস্টেম, ওইটা নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি ওদের ঘরে, মানে ওদের বাসায়, ওদের ফ্ল্যাটে খেলতে যেতাম, ওই গেমসটা নিয়ে খেলতে যেতাম। তো আমার, মানে আমি এটা ধরলেই ও রাগ করতো, মানে আমার যে চাচাতো ভাই আছে ও রাগ করতো, ধরতে দিত না, মানে বকাবাধ্য করতো। আমার আব্বা কিনে দিচ্ছে, তুই ধরবি কেন, মানে আমাকে ধরতে দিত না। আমি যদিও ধরতে যেতাম, ও আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিত, দূরে সরাই দিত। এরকম করতে আমি আবার কাকারে বললাম যে কাকা আমারে এরকম একটা গেমস কিনে দাও, আমাকে একটা গেমস কিনা দাও, আমি গেমস খেলবো, ওরকম করে বলি। তো ওই দিন আমি কাকার এই কথাটা বলি, কিন্তু কাকা কোনো কিছু বলে না। না বলার পরে আমি রাতের বেলা যখন বাসায় যাই ঘুমানোর জন্য, তা আমি তো আম্মুর সাথেই ঘুমাই। তা আম্মুরে বলতেছি কাকা, আমার কাকা তো ভাইয়ের জন্য কি সুন্দর একটা গেমস আনছে। তা আমি বলছি আমার দিবে না, কিছুই বলে না। আম্মা তুমি আমাকে এরকম একটা গেমস কিনে দাও না, মানে খুবভাবে আমার কাছে বলতেছে। আম্মা তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি এই মাসের বেতন পাইলে তা তোরা এরকম একটা গেমস কিনে দিবনি। তা আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন আবারও কাকার বাসায় গেছি, ওই যে গেমসটা দিয়ে খেলবো আমার কাকাতো ভাইয়ের সাথে। তো যখনই খেলা শুরু করলাম, আবারও কাকা আসছে। তো কাকারে বললাম, ও কাকা আমার এরকম একটা গেমস কিনে দাও, ওরে কিনে দিছে, আমারেও দাও। কাকা তখন বলে কি আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার একটা শর্ত মানিস তাহলে আমি তোর এরকম একটা গেমস কিনে দিব। তো আমি বললাম যে তুমি যা শর্ত দিবে আমি সব শর্ত মানতে রাজি আছি, বাট আমার এরকম একটা গেমস দাও, আমি খেলবো। পরে কাকা করলো কি, মানে ওই টাইমে মানে বাজারে গেছে, বাজারে গিয়ে এটার চেয়েও, মানে আমার কাকাতো ভাইয়ের জন্য যেটা আনছিল এটার চেয়েও আরও সুন্দর, আরও ডিজিটাল ফর্মের একটা ভিডিও গেমস তখন আমার জন্য নিয়ে আসছে, মানে ওই পেটটা নিয়ে আসছে। আইনা বলতেছে এটা তোরে দিব, তবে একটা শর্ত আছে। আমি তখন বললাম যে মানে এটা পাওয়ার জন্য যেই শর্ত আমাকে দেয় আমি সব শর্ত মানতে রাজি আছি, কারণ এটা আমাকে পাওয়াই লাগবে, আমার কথা হচ্ছে এটা। আর আমি বললাম যে তুমি যেটা বলো আমি সেটাই শুনবো, তোমার সব কথায় রাখবো, তা তুমি আমাকে এটা দিয়ে দাও। পরে আমাকে বলে ঠিক আছে, তাহলে তোর আমি এখনই দিয়ে দিব। শর্ত হচ্ছে প্রথমত কালকে বিকালে আমি তোর দাদা তোর আম্মুর কাছে যাব, আমি তোরে যেমনি শিখাই দিব তুই এমনি এমনি বলতে হবে, মানে আমার পক্ষে কথা বলতে হবে, তাহলে তোর আমি মানে ওই গেমসটা দিব। তা আমি বললাম যে কি বলতে হবে কাকা। কাকা তখন আমার বলে যে তুই বলবি রাতের বেলায় মাঝে মাঝে তোদের ঘরে অনেক মানুষ আসে, অনেক পুরুষ আসে, তা তোর আম্মু বলে ওদেরকে বাবা ডাকার জন্য। এরকম অনেক মানুষ যাদেরকে তুই চিনোস না তোদের ফ্ল্যাটে আসে এবং এসে তোর আম্মুর সাথে থাকে। তোর আম্মুর সাথে থাকে, তুই যদি জিজ্ঞেস করিস যে আম্মু এটা কে, তোর আম্মু বলে এটা তোমার আব্বু, আব্বু ডাকো। তো তুই আব্বু ডাকিস, যদি তুই এটা মিথ্যা কথাটা বলতে পারিস তোর দাদার সামনে, তাহলে আমি তোর গেমসটা দিব। আর খবরদার যদি তুই বলে দেস যে আমি তোকে গেমস দিব বলে এটা বলছি, তাহলে কিন্তু তোর আমি খুব মারবো। আমি তখন বললাম কাকা আমি কারো কাছেই বলবো না, তুমি যেমনি শিখাই দিবা এমনিই করবো, তা আমার গেমসটা দাও। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতে 9টার দিকে আমরা তোদের বাসায় যাব। যাওয়ার পরে যখন আমরা ঘরে ঢুকবো আমি তখন তোরে বলবো, যখন তোরে জিজ্ঞেস করবো কিরে অনিক তোদের বাসায় কি রাতের বেলায় কেউ আসে, তখন তুই বলবি হ্যাঁ রাতের বেলায় আমার একজন বাবা আসে, এক একদিন এক একজন আসে, আমি চিনি না, আমার আম্মুর সাথে ঘুমায়, এটা বলবি। যদি তুই বলিস তাহলে ভালো, আর যদি না বলিস তাহলে কিন্তু দিব না। আমার কাকা ঠিক আছে আমি বলবো।
তা বলে এখন কি কিন্তু তোর আম্মুরে কোনো কিছু বলতে পারবি না? তাই আমি বললাম না না না, আমি এখন কি আম্মুরে কোনো কিছুই বলবো না। ধরেন 7টা 7:30টার দিকে আমার কাকা তখন আমাকে শিখিয়ে দিল যে তুই ঘরে যা, যদি রাতের মধ্যে এটা তুই সাকসেস করতে পারিস তাহলে কালকে সকালে আমি তোর গেমসটা দিয়ে দিব, কথা ফাইনাল। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। কাকার সাথে কথাবার্তা শেষ করে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে মানে আমি তো জানি কাকা আসবে এবং কাকা আসলে পরে আমি এরকম একটা ঘটনা ঘটাবো, আমার মানে তো ভাই বুঝি না, ছোট মানুষ তো নিজের ভিতর অনেক বেশি এক্সাইটেড তখন, যে এরকম করে আসলে আমি ওরকমভাবে বলবো, মানে আমি অনেক বেশি এক্সাইটেড। একটা পর্যায়ে ঠিক দেখলাম মানে আমার কাকারা নিচে মানে উপরে থাকতো, আমরা নিচের ফ্ল্যাটে থাকতাম। পরে দাদা, কাকা, আমার জেঠু, আমার কাকি মানে আরও কয়েকজন মিলে আমাদের বাসায় আসছে। আইসা কলিং বেল না দিয়া দরজা ধাক্কাইতে আসে খুব জোরে জোরে, প্রচুর দরজা ধাক্কাচ্ছে। পরে আমি দরজা খুলে দিছি, মানে খুলে দেওয়ার পরে ঘরে আসছে। আসার পরে আমার দাদা আমার মাকে খুব গালাগালি করতেছে, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, পতিতালয়ের মেয়ে, এই তুই কই, এদিকে আয়, এরকমভাবে আমাকে গালাগালি করে। আম্মা তখন বলে যে আব্বা আপনি আসছেন, বসেন আমি একটু শরবত করে দিই। আমার দাদা বলে আমি 2বার হজ করছি, আমি হজি একজন মানুষ, তুই আমার দোজকে নেওয়ার পরিকল্পনা করতেছস, আবার তোর হাতের শরবত আমি খাবো? আমার মা তখন বলতেছে যে বাবা আপনি এগুলো কী বলেন, মানে হঠাৎ করে সবাইকে নিয়ে আসছেন এবং আইসে এরকম করে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছেন, তাই এগুলো কেন বলতেছেন, আমি কি করছি? বলে বাইরে তো যা করার করস, লোকে আমার কাছে বলে, আমি তো এগুলো বিশ্বাস করি না, এখন কি করব, আমার কুলাঙ্গার সন্তান তোরে বিয়ে করে আনছে, এই জন্যই তো আল্লাহ তারে নিয়ে হয়ে গেছে। তো এখন তো আর মেনে নেওয়া যায় না যে তুই আমার বিল্ডিংয়ে, আমার ফ্ল্যাটে তুই আকাম কুকাম করিস, এটা তো ছাড়া যায় না। আমার মা বলে আমি আকাম কুকামটা কই করলাম, আপনি আমার এগুলো কী বলতেছেন, আপনার বাসায় তো সিসি ক্যামেরা আছে, আর সিসি ক্যামেরাতে আপনি চেক করেন। আমার দাদা তখন বলে আমার প্রতিটা ফ্ল্যাটেই তো মানুষ আছে, তা কোন ফ্ল্যাটের কথা বইলে তোর ফ্ল্যাটে মানুষ ঢুকে তা কি আর আমি জানি? এই কথা বইলে আমার ডাক দিল নাতি ইয়া অনেক, এদিকে কাছে গেছি। যাওয়ার পরে দাদা আমার জিজ্ঞেস করে যে তোদের বাসায় রাতের বেলা কেউ আসে? কাকা তখন আমাকে এরকম করে চোখে ইশারা দেয়। আমি বলি আসে। তা আমারে বলতেছে কে আসে? আমি বললাম আমি চিনি না। আম্মু বলে ওদেরকে নাকি আমি আব্বু করে ডাকার জন্য এক এক সময় মানে এক এক সময় এক একজন আসে। এটা বলা মাত্রই আম্মু তখন চিৎকার দিয়ে কেঁদে ওঠে, চিৎকার দিয়ে কেঁদে ওঠা বলতেছে এটা তুই কী বললি অনিক, তুই কী বললি এটা? আমার দাদা বলে তুই কি আর কোনো প্রমাণ চাস? তোর কি আর কোনো প্রমাণ দেওয়া লাগবে? তুই কি এবার বুঝতে পারছিস যে তুই এখানে কি ব্যবসাখানা খুলে দিয়েছিস? তুই কালকে সকালের মধ্যে আমার ফ্ল্যাট খালি করে দিবি, সকালের মধ্যে ফ্ল্যাট খালি করে দিবি, এই ফ্ল্যাটে তুই থাকবি না এবং এই বিল্ডিংয়েও তুই থাকবি না। আমার মা কান্না করে করে বলতেছে এটা একটা প্রতারণা, আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে, আমাকে ট্র্যাপে ফেলা হয়েছে। আমার দাদা, আমার কাকি, আরও কয়েকজন ছিল ওইখানে, আমাদের ওই বিল্ডিংয়েই থাকতো মোটামুটি গণ্যমান্য লোকজন। তারা সবাই তখন আম্মাকে বলল যে তুমি সকালবেলা ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে যাবা, এই ফ্ল্যাটে তুমি আর থাকতে পারবা না। মানে আমার যখন সবাই চলে গেল, যাওয়ার পরেই আমার আম্মা আমাকে মারতে শুরু করছে মনে হয় বাইরে থেকে। আমার দাদা সম্ভবত আমাকে যে মারতেছে, মায়ের শব্দটা মনে হয় দাদা শুনছে বাইরে থেকে, এবং দাদা এসে আবারও পুনরায় দরজা নক করতে শুরু করলো। যখন দরজা নক করছে আমাকে ডাকতেছে যে ওই অনেকরে দিয়ে দে, আমি অনেকরে নিয়ে যাব, তুই অনেকরে রাখলে এখন মাইরে ফেলাইবি, তুই অনেকরে মেরে ফেলবি। এই কথা বলার পরে দাদা তখন আমাকে সাথে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেই আমাকে কাকা তখন গেমস যেটা আমাকে দিবে বলছে ওইটা আমাকে দিছে। আমি গেমস খেলতেছি, তা খেলতে খেলতে আমার মানে মায়ের যে মন খারাপ ছিল, মা যে কান্না করছে, আমার তখন খারাপ লাগতেছে আমার আম্মুর জন্য। রাতের বেলায় শুইছি কাকির সাথে, কাকাতো ভাইয়ের সাথে, তা ঘুম আসতেছে না। আমি কাকিরে বলতেছি ও কাকি আমি মার কাছে যাব, তা বলতেছে না তোমার আম্মার কাছে যাইতে হবে না, এখানে থাকো, এখন অনেক রাত, সকালে যাইও। না আমি সকালে যাব না, আমি এখনই যাব। কান্নাকাটি করতেছি, প্রচুর কান্নাকাটি করতেছি। এক পর্যায়ে কাকি তখন কাকার সাথে রাগারাগি শুরু করছে যে ওরে আনলা কেন, ওরে আনছো কেন? ও যখন কান্নাকাটি করতেছে অনেক ওর মায়ের কাছে যাবে। পরে আমার কাকা বলে ঠিক আছে চল তোদের ফ্ল্যাটে দিয়ে আসি। পরে কাকা আমাদের ফ্ল্যাটে নিয়ে আসলো। ওই গেমসটা কিন্তু তখন আমার হাতে। তো আসার পরে দরজা নক করলো অনেকবার, পরে মা দরজা খুলছে, পরে বলে তোর ছেলে কাঁদতেছে, ঘরে নিয়ে যা। তা আমি তখন বাসায় গেছি, যাওয়ার পরে দেখি যে আম্মা কান্দে, মানে কান্না করতেছে। আমার কান্না দেখে তখন আমার খুব খারাপ লাগলো আর কি, মানে অনেকটা খারাপ লাগতেছে। আর তখন আমার হাতে গেমসটা, আমি ওইটা খেলতেছি, আমার কান্না দেখতেছি। পরে আম্মা আমারে বলতেছে অনিক এটা তুই কোত্থেকে আনছিস, তোর কে দিছে? আম্মা মনে করছে সম্ভবত আমি কারো বাসা থেকে চুরি করে নিয়ে আসছি, এটা আম্মু মনে করছে। আমি বললাম কাকা দিছে। তা বলে তোর কাকা তোর এটা দিল কে? আমি বললাম কাকা দিছে, আমি গেমস খেলবো এই জন্য।
পরে আমার আম্মু বলে, বাবা তুই এরকম করে মিথ্যা বললি কেন আম্মুর সম্বন্ধে? আমাদের বাসায় তো রাতের বেলায় কেউ আসে না, এরপরেও তুই তোর কাকারে তোর দাদা ভাইরে কেন বললি যে রাতের বেলা আমাদের বাসায় কেউ আসে এবং তুই ওই লোকের সাথে থাকিস, ওই লোককে তুই বাবা বলে ডাকিস, এগুলো কেন বললি বাবা? আমি বলি কাকা বলছে বলার জন্য। আমার মা বলে তোর কাকা বলছে? আমি বললাম হ্যাঁ, কাকা আমারে বলছে এটা বলার জন্য, আর এজন্যই তো দেখো না কাকা আমার কত সুন্দর একটা গেমস দিছে, এই যে কি সুন্দর একটা গেমস দিছে, আমি এটা খেলতেছি। আমার মা বলে ও আচ্ছা, তার মানে তোর কাকা তোরে শিখাই দিছে? আমি বলে কাকা আমার শিখাই দিছে, বলছে এমনি এমনি যদি বলি তাহলে আমার গেমস দিব, ওই যে আমার গেমসটা দিছে। আমার মা তখন বলে আচ্ছা ঠিক আছে, তুই কি সকালে তো দাদাভাইয়ের কাছে এটা বলতে পারবি? আমি বলি পারবো, পারবো না কে, পারবো দাদাভাইকে বলতে। তো রাতের বেলা আম্মুর সাথে ঘুমাইলাম। সকালবেলা ভোরে আমার আম্মা তখন আমার নিয়ে আমার দাদাভাইয়ের যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে গেছে। ফ্ল্যাটে যাওয়ার পরে আমার দাদা তখন আমার মাকে দেখে বলতেছে, কি ব্যাপার, তোমার না বলছিলাম সকালবেলা এখান থেকে চলে যাওয়ার জন্য, তুমি যাও নাই কেন? আমার মা তখন বলে, আব্বা শোনেন, আপনি আমার একটা কথা শোনেন, আমার সাথে অবিচার করা হয়েছে। আপনার ছোট ছেলে আমার ছেলেকে গেমসের লোভ দেখিয়ে আমার ছেলের মুখ থেকে মিথ্যা জবানবন্দি নিয়েছে, আপনি জিজ্ঞেস করেন। আমার দাদা তখন বলে, অবুঝ বাচ্চারা কখনো মিথ্যা বলে না, বেরো এখান থেকে, তোর কোনো কথাই আমি আর শুনবো না। আমার মায়ের একটা কথাই শুনলো না। একটা পর্যায়ে দাদা নিজে বাইরে থেকে লোক ঠিক করে আনলো। বাইরের ওই লোকেরা তখন একটা একটা করে আমাদের বাসার ফার্নিচারগুলো বের করে ফেলতেছে। তখন আমি বুঝতে পারলাম যে আমি আমার মায়ের সাথে কত বড় অন্যায় করেছি। চোখের পানিগুলো তখন টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে, অনেকটা খারাপ লাগতেছে। একটা পর্যায়ে আমাদের সব ফার্নিচারগুলো ঘর থেকে বের করে দিল। দেওয়ার পরে আমার মা তখন আমাকে নিয়ে চলে গেল মায়ের এক বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় নিচে দারোয়ানের ওইখানে তখন এই ফার্নিচারগুলো রাখলো, যে ফার্নিচারগুলো ছিল সবগুলো রাখলো। রাখার পরে মা তার বান্ধবীর বুকে মাথা রেখে জড়ায় ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলতেছে যে আমি আজকে অনেকগুলো বৎসর খুব কষ্ট করেছিলাম, এখন আর সম্ভব হচ্ছে না, আমাকে বের করে দিছে। পরে মা কী করলো, মায়ের ওই বান্ধবীর পাশের মানে ওই বাসার ভিতরে সাবলেট আর কি, পাশের একটা রুম আমার আম্মাকে দিয়ে দিল। তো আম্মা তখন ওই পাশের রুমে আমাকে নিয়ে উঠলো। এর পরের দিন সকালবেলা যথারীতি আম্মা ওই আবারও ইয়েতে চলে যায়, আপনার কাজে চলে যায়, আম্মা কাজ করে আবার আসে, এরকম করেই চলতেছে। তা আমি আর ওই গেমসটা ধরি না, যেটা আমার কাকা আমারে কিনে দিছিল এইটা আমি আর ধরি না। কারণ আমার কথা হচ্ছে এটার কারণেই তো আমার মা এত কষ্ট পাইছে, এটার কারণেই তো আমার আম্মা ঘর বাড়ি সব কিছু ছেড়ে আজকে আমার মানে আরেকজনের বাসায় আমার আম্মাকে আসতে হয়েছে। তা আমি এটা দেখবো না, আমি এটা দেখবই না। খুব রাগ হয়েছে তখন আমার ওই গেমসটার উপরে, ওই বুকটার উপরে, আমি আর এই বুকটা ধরি না। এমন করতে করতে আমি মোটামুটি বড় হই। দেন আমার আম্মা তখন আমাকে এই প্রথম একটা স্কুলে ভর্তি করায়, ওই এলাকারই একটা স্কুলে ভর্তি করায়। স্কুলে আমাকে সকালবেলা দিয়ে আসে এবং দুপুরে আম্মা লাঞ্চের সময় যখন ঘরে খাইতে আসে তখন আমাকে আবার নিয়ে আসে। এরকম করে আম্মুর হাত ধরে ধরে আমি একটু একটু করে বড় হচ্ছিলাম। প্রায় অনেকটা বড় হয়েছে, আমার বয়স তখন প্রায় 14 বছরের কাছাকাছি। তা তখন আমি স্কুলে পড়ি, আমাদের ওখানকারই একটা স্কুল আছে, ওই স্কুলে পড়াশোনা করি। দাদার বাড়িতে আর যাই না, দাদার বাড়ির সাথে আমার কোনো সম্পর্কও নাই, কোনো কথাবার্তাও নাই। এখানে পড়ে আছি আম্মুর সাথে এবং আম্মুর বান্ধবীর সাথে, আমার সময়গুলো ভালোই কাটতেছে। তো এমন করতে করতে তখন অ্যান্ড্রয়েড ফোন বেরোইছিল, মানে হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। আমি আম্মুরে খুবভাবে প্যারা দিতাম যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও, আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো, সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, এমনি সেমনি বকাবাদ্য করতেছি আম্মার সাথে। বকাবাদ্যের এক পর্যায়ে আম্মা বলতেছে যে না, এখন অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া যাবে না, এখন তোর সামনে পড়াশোনা, এসএসসি পরীক্ষা দে এবং এসএসসি পরীক্ষার পরে না হয়তো আমি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব। তো আমি সেই সময়টাতে একটু ক্রেজি হয়ে যাই, মানে ক্রেজি হয়ে যায় বলতে বিষয়টা এরকম, ধরেন যেখানে থাকতাম ব্যাটারিগুলির ওইদিকে, তো ওইখানে দেখা যায় যে সবই আমি যাদের সাথে চলাফেরা করতাম সবাই উশৃঙ্খল টাইপের পোলাপাইন ছিল। আর আমাদের ওই এলাকাটা অতটা উন্নত ছিল না, মানে অতটা ডেভেলপ ছিল না, পড়াশোনা খুব কম পোলাপাইনিয়ে করতো, বেশিরভাগই ধরেন চিন্তায় মিন্তাই এটা ওইটা হাবিজাবি কাজ করতো। তো ওগুলোর সাথে আমার রাতের বেলা চলাফেরা, ওদের সাথে আড্ডাবাজি করা, ওদের সাথে এখানে ওইখানে যাওয়া, ওরাই আমার বন্ধু, ওরাই আমার সব কিছু। তো আমি আর আম্মুর কথা কোনোভাবেই শুনতেছি না, মানে যতভাবে আম্মু আমারে বলতেছে আম্মুর কোনো কথা আমি মানতেছি না। এভাবে আমি তখন ওখানে আমাদের ওই এলাকাতেই একটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ি। তো কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ি এবং কিশোর গ্যাংটা হচ্ছে এরকম একটা গ্যাং, রাতের বেলায় ধরেন আপনার 9টার দিকে আমাদেরকে সবাইকে ডাকাইতো। আমরা প্রতিদিন একটা করে আমাদের মিটিং হতো, মানে রাতের বেলায় মিটিং হতো, মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইতো আমরা বিভিন্ন ধরনের অকারেন্স করতাম। অকারেন্স বলতে চিন্তাই, চুরি,
সহ বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে আমি তখন পরিপূর্ণভাবে জড়িয়ে পড়ি। তো ওদের ওইখান থেকে তখন আমি টাকা পাই, এক ধরনের টাকা পাই। টাকা পাওয়ার পরে ওই টাকা দিয়ে আমি সর্বপ্রথম একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি। তো আমার আম্মু আমাকে বারবার কিন্তু খুব চেষ্টা করতো বলার জন্য যে ওই এলাকাতে যাইস না বা ওই এলাকার পোলাপানির সাথে মিশিস না, খুবভাবে বুঝাইতো। কিন্তু আমি তো আসলে আম্মুর কোনো নিষেধ বা আম্মুর কোনো অনুরোধ মানতামই না। আমি পোলাপানির সাথে চলাফেরা করতাম, ওদের সাথে এখানে সেখানে ঘুরতাম এবং রাতের বেলায় চিন্তাই করতাম, এই জায়গায় ওই জায়গায় চিন্তাই করতাম। এবং চিন্তাই করতাম, এই বয়সে চিন্তাই করতাম। অনেকেই বলতো যখন চিন্তাই করতাম গাড়িতে, বলতো হাইরে না টিপ দিলে নাক দিয়ে দুধ বের হবে, এই বয়সে ওই চিন্তাই করে, মানে এরকম করে বলতো। ধরেন রিক্সা দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাইতেছে, মোবাইল ফোন পাইছি, টান দিয়ে নিয়ে দৌড় দিছি। অথবা ধরেন আপনার গলির মধ্যে কোনোটারে পাইছি, ওটার মধ্যে আমরা 8-10 জন মিলে ধরছি। এবং আমাদের সবার কাছেই তখন মোটামুটি দেশীয় অস্ত্র ছিল। এবং আমাদের ওই যে গ্রুপটা, ওইটাও অনেক বড় একটা গ্রুপ ছিল। তখন আমরা করি কি, ওই গ্রুপের মাধ্যমে রাতের বেলায় মেসেঞ্জারে সবার সাথে কথাবার্তা বলি। ওই সময় আমি পড়াশোনা একরকম ছেড়েই দিই, আসলে পড়াশোনা করি না, পড়াশোনা ছেড়ে দিয়ে এই গ্রুপের সাথে সবার সাথে অ্যাড হয়ে যাই। রাতের বেলায় সারা রাত আমরা মেসেঞ্জার গ্রুপে আড্ডাবাজি করি, সবাই সবার সাথে কে কয় টাকা ধান্দা করলাম, কী করলাম না করলাম এইসব নিয়ে। এমন করতে করতে আমি গেমসের নামটা না বলি, আমাদের এখানে মানে আমাদের ওই গ্রুপের মধ্যে একজনে হঠাৎ করে একটা গেমসের কথা আমাকে বলল। গেমস লাইক হচ্ছে জুয়া। আমাকে বলেছি এই গেমসটা এরকম একটা গেমস, এটা যদি খেলা যায় তাহলে ধরো অল্প সময়ের ভিতরে কোটিপতি হওয়া যাবে, মানে অল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়া যায় এবং এটা খুবই খুবই ভালো একটা গেমস। আমাকে তখন ও কী করলো, ওর অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ওই অ্যাপসটা ইনস্টল করলো এবং ইনস্টল করার পরে আমাকে দেখাই দিল যে কিভাবে এটা খেলতে হয়। আমাকে খুব সুন্দর করে দেখাইলো। আমিও মোটামুটি একটু দেখলাম, দেখার পরে দেখলাম যে না, জিনিসটা অনেক সুন্দর। এবং ওই গেমসটা হচ্ছে ইন্ডিয়ান একটা গেমস, মানে এটার যিনি অনার উনি হচ্ছে ইন্ডিয়ান। এটা মানে কারেন্সির মতো, মানে আমি ডিটেলসে না বলি, জাস্ট পয়সার মতো করে কয়েন কিনতে হয়, কয়েন কিনে তারপরে খেলতে হয়। পরে আমারও দেখাই দিল কেমনে খেলা লাগে। আমি ওই দিন সারা রাত ভাই গেমসটা খেললাম, একদম রাতের বেলায় ঘুমাই নাই, সারা রাত গেমসটা খেললাম। এত ভালো লাগছে, মানে এত যে ভালো লাগছে বলার মতো না। মানে আমি চিন্তা করছি যাই হোক, আমি পেয়ে গেছি আমার লাইফের সবচেয়ে সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখন আমি রাতের বেলা আর ঘুমাই না। ধরেন সন্ধ্যার পরে চিন্তাই করে রাত 2টা 3টা বা 1টার দিকে যখনই রাতে বাসে আসতাম, আসার পরে তখন এই শুয়ে গেমসটা খেলা শুরু করতাম। একেবারে সকাল পর্যন্ত, সকাল 7টা 8টা 9টা পর্যন্ত আমি এই গেমসটাই খেলতাম, ওই গেমসের মধ্যেই থাকতাম। তো মা তখন খুব আফসোস করতো আর কি, মা দুঃখ করে বলতো যে আমার ছেলের জীবনটা এরকম করে নষ্ট হয়ে গেল। এবং আমি ওই আমার দাদার বাড়ি থেকে বেরোয়ার পরেই আমি নষ্ট হয়ে গেছি। এরপরে আমার জীবন নষ্ট, আমি আর কোনোভাবেই কোনো কিছুর মধ্যে নাই। রাতের বেলায় চিন্তাই করি, কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছি এবং রাত কাটে আমার ওই গেমস খেলে। তো অনেক সুখ হয়ে গেছে ওই সময়তে। আমি কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিলাম, বাট ওই মুহূর্তটাতে একদম কালো হয়ে গেছি। ইভেন আমাকে দেখলে চিনাও যায় না, চেহারার অবস্থা এতটাই বাজে হয়ে গেছে। তো রাতের বেলায় গেমসটা খেলতেছি, তখন আমরা 8-10 জন সবাই মিলে তখন আমরা গেমসটা খেলি। এরকম করে গেমস খেলতে খেলতে আমরা ইন্ডিয়ান আরেকটা কিশোর গ্যাং, ওই গ্যাংটা থাকে হচ্ছে দিল্লির একটা কিশোর গ্যাং, ওই গ্যাংকের সাথে তখন আমরা এই গেমসের মাধ্যমে পরিচয় হয়। মানে গেমস লাইক হচ্ছে জুয়া, ওই জুয়ার মাধ্যমে ওই গ্যাংয়ের মাধ্যমে পরিচয় হয়। এবং 07 ওই গ্যাংয়ের পোলাপান ছিল, সদস্য ছিল অনেক। এবং ওই বয়সে ভাই আমি এত ভালো হিন্দি বলতে পারতাম, টোটালি কেউ বিশ্বাসই করবে না যে আমি বাংলাদেশি, মানে এত ভালো আমি হিন্দি বলতে পারতাম। এবং ওই হিন্দি বলাটাই আমি শিখেছি শুধুমাত্র ওদের ওই গেমসের সাথে অ্যাড করে। তো ওই গেমসটা যারা চালাইতো আর কি, ওইখানে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দেওয়া লাগতো। আপনি কিন্তু টোটালি ধরেই গেমসটা খেলতে পারবেন না। ওখানে আপনার ফুল বায়োডাটার, এরপরে আপনার ভোটার আইডি কার্ড অথবা হচ্ছে জন্ম নিবন্ধন বা আদার্স কার্ড, যে কার্ড আছে একটা কার্ড দিতে হবে, কার্ড দিয়ে সাবমিট করতে হবে, মানে ফুল ডিটেলস দেওয়ার পরে আপনাকে এই গেমসটা খেলতে হবে, আদারওয়াইজ এটা আপনি খেলতে পারবেন না। তো তাদেরকে সমস্ত কিছুর ডিটেলস দেওয়ার পরে আমি তখন এই গেমসটা খেলতে শুরু করলাম। আমি খুব মজা করে খেলতেছি ওই ইন্ডিয়ান পোলাপানগুলোর সাথে। তখন বাঙালিদের সাথে খুব একটা খেলি না, ওদের সাথেই খেলি। তো এবার ওই যে কয়েন কিনতেছি, ধরেন রাতের বেলায় যাই চিন্তাই করতেছি, মোটামুটি কয়েক টাকা যাই হইতো সবগুলো দিয়ে কয়েন কিনে চলে আসতাম। আবার কয়েন বিক্রি করার জন্য বাংলাদেশে আমাদের একজন বড় ভাই ছিল, উনি কয়েন বিক্রি করতো। উনিও ভাই কয়েকশো কোটি টাকার মালিক, শুধু কয়েন বিক্রি করে। তো উনি কয়েন বিক্রি করতো, ওনার কাছ থেকে কয়েন কিনতাম। কেনার পরে ইন্ডিয়া থেকে তখন আমি এই গেমসটা শুরু করি। আমাদের প্রায় আপনার 1 থেকে 150 জনের মতো একটা ওই গ্রুপের মধ্যে আপনার 1 থেকে 150 জনের মতো একটা লিঙ্ক হয়ে যায় আমাদের।
লাইক ইন্ডিয়ান, বাংলাদেশি সবাই মিলে, সব পোলাপাইনরা মিলা, মানে সব কিশোররা মিলে 1 থেকে 150 পোলাপাইন মিলে আমরা তখন ওই গেমসের 1 থেকে 150 জন এক একটা বোর্ডে করে খেলতে শুরু করি। এক একটা বোর্ডে আমরা খেলি। তো দেখা যায় মানে সারা রাত ওই গেমসের মধ্যে কাটতেছে, এবং এই জীবনটা যে কতটা আনন্দের, ওই সময়টাতে আমার যে কতটা সুখের সময় কাটতেছে বলে বোঝাতে পারবো না। রাতের বেলায় 10টার দিকে বেরোইতেছি, যাইয়া এখানে চিপা চাপায় গলিমলিতে ঘুরে টুইরা মোটামুটি 1.5-2-3 হাজার বা 5-6 হাজার টাকা নিয়ে আসতে পারতেছি। আর ভাগ্য যদি ভালো হয় তাহলে 2-3টা মোবাইল ফোন তো পাইলামই। এরপর ওগুলো বিক্রি টিক্রি করে কয়েন কিনা রাত 2টার দিকে এসা ঘরে এসা কয়েন খেলা শুরু করে দিলাম। এরপরে সকাল পর্যন্ত 7টা-8টা পর্যন্ত এইভাবে কয়েন খেলি। এটা খেলতে খেলতে প্রায় 1.5 বছরের মতো, আমার বয়স তখন প্রায় 16 বছরের কাছাকাছি হয়ে যায়। ওই সময়টাতে আমি একদম টাগরা জোয়ান, মানে একদম টাগরা জোয়ান, এবং তখন আমার মাথার ভিতরে শুধু 2টা জিনিস খেলতো। একটা হচ্ছে আমাকে গেমসটা খেলতে হবে, গেমস খেলে আমাকে উইন হতে হবে, এবং সেকেন্ডলি হচ্ছে নেশা করতে হবে। আমি প্রচণ্ড রকমের নেশাতে জড়িয়ে পড়ি। কিশোর গ্যাংয়ের সাথে থাকি, ওদের সাথে এইটা ওইটা খারাপ খাবার টাবার খাই খুবভাবে, হচ্ছে কিশোর গ্যাংয়ের সাথে আমি মানে একদম কঠিনভাবে জড়িয়ে পড়ি। আপনার এই ধরনের নেশা করতে শুরু করে, খারাপ ধরনের খাবার খেতে শুরু করে, এবং নারীর প্রতি এক ধরনের একটা খারাপ নেশা আমার ওই সময়তে চলে আসে। এত কম বয়সে ছিলাম, এরপরেও নারী সাপ্লাই দিতাম বিভিন্ন জায়গায়, এবং নারীদের সাথে অনৈতিক সম্পর্কও আমি করতাম। এরপরে এমন করতে করতে আমাদের ওই ইন্ডিয়াতে একটা দিবস, মানে ওই আমাদের গেমসের একটা দিবস আছে। ওই দিবসের ডবল হচ্ছে আমাদেরকে পেমেন্ট দেওয়া হবে। ধরেন আমরা যতটুকু কয়েন খেলতেছি সবসময় তো ওইটাই দেওয়া হইতো, বাট ওই দিবস উপলক্ষে ডাবল কয়েন দেওয়া হইতো। ধরেন আমি 1টা কয়েন জিতছি খেলা, আমাকে 2টা কয়েন দেওয়া হইতো। আমি 4টা কয়েন জিতছি, আমাকে 8টা কয়েন দেওয়া হইতো। মানে ওই দিবসটা উপলক্ষে, ইন্ডিয়াতে একটা দিবস ছিল ওই গেমস উপলক্ষে, তো ওই রকম দিবসে তখন অফার দেয়, মানে ওই অফারে। এবার আমি অফারে পুরো ঘরবন্দি হয়ে গেলাম, মানে আর বাসা থেকে বেরোই না। বাসার মধ্যে বৈশা মনোযোগ দিয়ে গেমসটা খেলতেছি, মানে কঠিনভাবে গেমস খেলতেছি যে এখান থেকে আমাকে ধনী হইতে হবে, এখান থেকে আবার অনেকেই কোটিপতিও হয়ে যায়, এরকম অনেক স্টোরি আছে, ঘটনা আছে। তো ওই দিন ছিল লাস্ট দিন, বৃহস্পতিবারের রাতে ছিল ওই দিনটা, ছিল লাস্টের দিন, মানে সর্বশেষ আমার লাস্টের দিন ছিল। তো আমি ওই দিন খেলতেছিলাম, এবং আমি ওই দিন প্রায় আপনার 70,000 টাকা নিয়ে বসছিলাম, যতটুকু আমার মনে আছে আর কি। 70,000 টাকা নিয়ে আমি তখন এই গেমসটা খেলতে বসছি। তখন আমি কম্পিউটারের মাধ্যমে খেলতাম, ল্যাপটপে খেলতাম। তো খেলতে রাত প্রায় আপনার অফারটা থাকবে পরের দিন বাংলাদেশ সময় সকাল 7টা থেকে 7টা, 7:30টার মধ্যে অফার শেষ হয়ে যাবে। আমি খেলতে রাত্র প্রায় 4টার দিকে একদম শূন্য হয়ে গেছি, মানে আমার কাছে আর টোটালি কোনো টাকা নাই, মানে পুরো শূন্য হয়ে গেছি। তখন মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না, চিল্লাফিল্লা করতেছে রুমের মধ্যে 4টার মতো। এবং এই গেমসটা কিন্তু ভিডিও কলে খেলা হয়, মানে ভিডিও কল সিস্টেমে খেলতেছি। 4টার দিকে হলো কি, আপনার 3টা-4টার দিকে হঠাৎ করে আমার মা চলে আসছে। এই যে আমি গেমস খেলতে চিল্লাইতে আসি বা এরকম চিল্লাইতে আসি, ওইখানে ভিতরে হঠাৎ করে আমার আম্মু চলে আসছে। তা আমি খেলতেছি, আম্মু তখন পিছন থেকে আসছে। আম্মু নাইট ড্রেস পরা অবস্থায় ছিল। আসার পরে আমারে বকাবাধ্য করতেছে যে রাতের বেলায় কী করিস, কী খেলি, সেগুলো হয় এত পোলাপাইন থেকে, মানে 1-150 পোলাপাইন তখন কিন্তু আমার ওই বোর্ডের মধ্যে আছে। সবার সাথে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমার এই খেলা হইতেছে। একটা পর্যায়ে আম্মু তখন চলে গেল, মানে কয়েক মিনিটের মতো ছিল, 2-3 মিনিটের মতো আম্মু আম্মু তখন চলে গেল। এবং আম্মু চলে যাওয়ার পরেই আমি তখন মানে দিশেহারা হয়ে গেছে। মানে আমার অবস্থাটা তখন এরকম হলো যে মনে হয় আমি মারা যাব, বা আমি মনে হয় ব্লেড দিয়ে আমার হাত কেটে ফেলবো, বা আমি সুইসাইড করে ফেলবো। খুব টার্নিং একটা পয়েন্টের মধ্যে ছিলাম আর কি, গেমসের খুব টার্নিং পয়েন্ট। ওই সময়ের ভিতরে যারা আমার সাথে খেলে, ওইখানে ইন্ডিয়ান দিল্লির কিছু পোলাপাইন, আপনার 7 গ্রুপের কিছু পোলাপাইনে অফার দিল যে তোর মায়েরে বন্ধক রেখে খেল। এমনি আমারে বলতেছে হিন্দিতে যে তোর মাকে বন্ধক রেখে আমাদের সাথে খেল। এটা যখন বললো, আমার মা বন্ধক কেন, ওরা যা করতে বললো আমি তাই করতে রাজি আছি। আমি যে ঠিক আছে, আমারে বন্ধক দিলাম। কেমনে বন্ধক দিতে হইব পরে আমাদেরকে ওরা সিস্টেম বললো, আমি নাই বলি। ওই সিস্টেমের মধ্যে আমি তখন আমার মারে বন্ধক দিলাম। বন্ধক দিয়ে বাংলাদেশি টাকায় প্রায় আরও 1 লক্ষ টাকার মতো আমি ওইখান থেকে নিছি, ওদের ওই বোর্ড থেকে নিছি। এই 1 লক্ষ টাকা দিয়ে আমি তখন আবারও খেলতেছি। তখন কিন্তু আমি আম্মুরে বন্ধক দিয়ে দিছি, এবং আমার আম্মাকে তারা দেখছে। দেখার পরে আমি আম্মুরে বন্ধক দিয়েই কিন্তু আমি খেলা শুরু করছি। এবার খেলতে দেখা যায় যে প্রায় আপনার 1 লক্ষ টাকার মতো আবারও খেলতে শুরু করলাম। এবং পরের দিন 7টা থেকে 7:30টার মধ্যে আমার ওই 1 লাখ টাকাও গেছে, মানে ওই টাকাও গেছে। এবার ওই টাকা যাওয়ার পরে আমার কাছে তো আর কোনো কিছুই নাই, আমি জাস্ট পাগলের মতো হয়ে গেছি। এবং প্রায় আপনার 7টা থেকে 7:30টার মধ্যে আমি তখন সেন্সলেস হয়ে গেছি।
মানে অজ্ঞান হয়ে গেছি। জ্ঞান যখন আমার ফিরছে আমি দেখি মা আমারে শোয়ায় রাখছে, আমার পাশের বাসার আন্টি শো আছে, শোয়ায় রাখছে, আমার চোখ মুখ একদম বন্ধ হয়ে গেছে, আম্মু মাথার মধ্যে পানি ঢালতেছে। তো পরের দিন তো শুক্রবার ছিল, আমার আম্মার অফিসও বন্ধ, আম্মু আমার সেবা করতেছে, আমার সেবা যত্ন করতেছে, আমার হাত পা টিপে দিতেছে, আমাকে বলতেছে আব্বু না ভালো, এই ধরনের গেমস খেলা ভালো না, এগুলো ভালো না, তুই এরকম কিশোর গ্যাংয়ের সাথে জড়াইছিস, তোর পুলিশে আইসা খোঁজে, তোর যে কোনো সময় পুলিশে ধরে নিয়ে যাবে, আমি তো তোর মুখের দিকে তাকায়া বাইচে আছি, তোর তো বাবা নাই, তুই তো আমার সব কিছু, বাবা না ভালো, এই ধরনের খেলা আর খেলবি না, এগুলা বন্ধ কর, এগুলো আম্মু আমাকে বলে। তা আমি তখন আম্মুরে বললাম যে আম্মু ঠিক আছে, সমস্যা নাই, আমি এটার খেলবো না, আমি এটার খেলবো না। এরপরে ধরেন ওই দিনটা গেল, পরের দিন সকালবেলা আমি আবার ওই বোর্ডে, জুয়ার বোর্ডে আবারও ঢুকছি। ঢুকার পরে যাদের সাথে আমার গতকালকে রাতের বেলায় কন্ট্রাক্ট হলো আমার আম্মুকে দিতে হবে, ওরা তখন বলতেছে যে তোর আম্মুকে তো দিতে হবে, তা কীভাবে দিবি? তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে মানে আমি তো দিয়ে দিব আমি জানি, তা না হলে ওদের ভাই লিঙ্ক এত বড় যে আমাকে মেরে ফেলবে। ওদের লিঙ্ক আপ বাংলাদেশ নয়, আমার মনে হয় সারা ওয়ার্ল্ডেই আছে, ওই 7 গ্রুপের সারা ওয়ার্ল্ডেই আছে। মানে ওরা মানে সারা ওয়ার্ল্ডের সাথে এই ধরনের গেমসের মাধ্যমে মানে সারা ওয়ার্ল্ডের সাথে ওরা পরিচিত, সারা ওয়ার্ল্ডে ওরা এই খেলাটা খেলে, এবং ওদের বড় বড় মাফিয়া আছে ওদের এখানে। ধরেন ওদের সাথে কেউ বেইমানি করছে, বা ধরেন কেউ কোনো কিছু করে বাড়ি বলে নাই, বা জুয়া খেলার যেরকম একটা লিঙ্ক হয় না যে আপনার ওই বড় ধরনের লিঙ্ক, যদি আমি ওদের ওই লিঙ্ক ভঙ্গ করে ফেলি, ওদের ওয়াদা ভঙ্গ করি, তাহলে কিন্তু ওদের প্রতি দেশেই ওদের কিলার আছে, মানে আমাকে মেরে ফেলে চলে যাবে, আমাকে মেরে ফেলে চলে যাবে, অথবা বোর্ড থেকে আমাকে মানে বের করে দিবে, আমাকে মেরে ফেলবে, এমন একটা অবস্থা। এরপর দিন থেকেই আমাকে বারবার বলতেছে যে অনেক, তুমি না বলছো তোমার আম্মারে দিবা, তা তোমার আম্মারে ইন্ডিয়াতে নিয়ে আসো, আম্মারে ইন্ডিয়াতে নিতে বলতেছে। মানে ওরা বলতেছে আম্মাকে ইন্ডিয়া নিয়ে ওদের যেখানে মানে ওদের যে ঠিকানা অনুসারে আমি আম্মাকে দিয়ে আসবো, এরপরে আমি আবার খেলবো, সমস্যা নাই, কিন্তু এটার বাইরে যাওয়া যাবে না, এবং ওরা যা বলছে তাই করতে হবে। আমি তখন চিন্তা করতেছি আমি কি করব। যখনই ধরেন আপনার বোর্ডে ঢুকতেছি, খেলার জন্য যাচ্ছি, তখনই আমাকে হুমকি দিতেছে, কী ব্যাপার অনিক, তুমি না বলছো কবে আসবা, এই সেই, মানে আমাকে খুব ধমকাধমকি করতেছে। এবং আমার বাসায় কিছু জিনিসও পাঠাইছে, কিছু জিনিস আমার বাসায় পাঠানো হয়েছে বিভিন্ন লোক দ্বারা, যে তারা বুঝাইতেছে তারা আমাকে শেষ করে ফেলবে। পরে আমার বোর্ডে যারা আমাদের গ্রুপের যারা ছিল বাংলাদেশি পোলাপাইন আমাদের ওই গলির, সবাইরে তখন আমি বিষয়টা মোটামুটি জানাইলাম। ওরা বলে মামা তুই যেহেতু ওদের সাথে ওয়াদা করছিস এবং তোর আম্মারে তুই দিয়ে দিবি বলছিস, তাহলে তোর দেওয়াই লাগবো, আর যদি তুই না দেস তাহলে তুই বড় বিপদে পড়বি, তোরও মাইরে ফেলবো, তোর আম্মারও মাইরে ফেলবো, এবং তোর জন্য আমরাও বিপদে পড়বো। তোরা যেটা বলছে তুই এটা কর, তোর আম্মারে তুই ইন্ডিয়াতে দিয়ে আয়। এখন ভাই আমি আম্মারই ইন্ডিয়াতে দিয়ে আসবো, মানে ওরা যত সহজে বলে ফেলতেছে, আমার মাথায় মধ্যে তখন কোনো কিছুই আসতেছে না। এরকম করে আবার ইন্ডিয়া থেকে আমাকে প্রতিনিয়তই হচ্ছে আমাকে ফোর্স করা হচ্ছে, আমাকে ধমকাধমকি করা হচ্ছে যে কিরে কখন আইতেছিস, কখন আনবি, কি করবি, ওরকম ধমকাধমকির এক পর্যায়ে আমি তখন বললাম ঠিক আছে আমার মারে আমি দিয়ে আসবো, ইন্ডিয়াতে দিয়ে আসবো, যাদের সাথে আমি গেমস খেললাম ওদের সাথে কন্ট্রাক্টে দিয়ে আসবো। তো এখন তো আমাকে ইন্ডিয়া যাইতে হবে এবং আম্মাকে ইন্ডিয়া নিতে হবে। পরে এমন করতে করতে আমি তখন হঠাৎ করে আমার মায়েরে বললাম যে মা আমি ইন্ডিয়াতে যাব, আমি যাব, তোমারও সাথে নিয়ে যাব, হঠাৎ করে বলতেছি। আম্মা তখন আমারে বলতেছে আমার অফিসে অত কাজ, আমি কোনো ছুটি পাই না, একটা দিন ঘরে থাকলে একটু ঘুমাইতে পারি, একদিন সময় আমি পাই না, আমি ইন্ডিয়া যাব কেন, আমি ইন্ডিয়া যাব না, তোমার ইন্ডিয়া যাওয়া লাগবে, আমি ইন্ডিয়া যাব, আমার এক ফ্রেন্ড আছে আমার ইনভাইট করছে, আমার ওই ফ্রেন্ডের বাসায় যাব, আমার এক মেয়ে ফ্রেন্ড আছে। তা আম্মা আমারে বলতেছে কিসের মেয়ে ফ্রেন্ড, আসলে ওই যে একটা মেয়ে ফ্রেন্ড ওইটা ওরাই ঠিক করে দিছে, আমার 07 গ্রুপের যারা ছিল ইন্ডিয়াতে ওই গেমসের সাথে যারা রিলেটেড ওরাই ঠিক করে দিছে একটা মেয়েকে, ওই মেয়েকে দিয়ে আমি আমার আম্মাকে যাতে ইন্ডিয়াতে নিয়ে যাই। পরে আমি ওই মেয়ের সাথে কথাবার্তা বললাম, ও আবার বাংলাও বলতে পারে, কলকাতা ওর বাড়ি, বাংলাও বলতে পারে, হিন্দিও বলতে পারে। পরে ও আবার আমার আম্মুর সাথে কথা বলছে, আম্মুর সাথে কথা বলে বলতেছে আন্টি মানে ও অনেক তো আমার ফ্রেন্ড, আমরা গুড ফ্রেন্ড, তো অনেক আমাদের বাসায় বেড়াইতে আসবে, আপনি সব আসেন। আমার আম্মারে বলতেছে, আমার আম্মা বলতেছে যে না গো মামুনি আমি তো অনেক ব্যস্ত, আমাদের কাজ আছে, এই সেই এটা ওইটা বোঝাচ্ছে। তা ওই মেয়ে আমার আম্মুকে বলতেছে যে আন্টি আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, আমরা ফ্লাইটের টিকিট কেটে দিব, আপনি এসে আমাদের বাসা থেকে ঘুরে যান, কারণ উনিকে আমার খুব ভালো একটা ফ্রেন্ড। তখন ধরেন ওই সময় কিন্তু আমি মানে আমার কিন্তু ওই সময় পর্যন্ত কিন্তু আমার পাসপোর্ট হয় নাই, আমার কিন্তু পাসপোর্ট নাই, কারণ আমার অত বয়স তো হয় না, পাসপোর্টের জন্য আপনার 18 বছর লাগবে, আমার তো 18 বছর হয় না, তখন আমার বয়স ছিল প্রায় 16। পরে আমি তখন করলাম কি আম্মুরে প্রেশার দিলাম যে আম্মু আমি পাসপোর্ট বানাবো। আমি ওই 16 বছর বয়সে 18 বছর বয়স বাড়াইয়া আমার হচ্ছে আপনার জন্ম নিবন্ধনে 18 বছর বয়স বাড়াইয়া দেন আমি তখন পাসপোর্ট করি এবং পাসপোর্ট হয়ে যাওয়ার পরে আমি আম্মাকে প্রেশার দিই যে আম্মু তুমিও পাসপোর্ট করো। আমার আম্মারও কিন্তু পাসপোর্ট ছিল না, একইভাবে আমি তখন আমার মাকেও পাসপোর্ট করাই, মা এবং আমরা দুজনেই তখন পাসপোর্ট করি।
এবং পাসপোর্ট করার পরে ইন্ডিয়ান ভিসার জন্য আমরা তখন জমা দিই। আপনার ইন্ডিয়ান ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে পরে ওদের ওখানেও লিঙ্ক আছে, মানে আপনার ওই এম্বাসিতে ওদের লোকজন আছে, খুব ইজিতে আমার আর আমার আম্মুর ভিসা হয়ে যায়। ভিসা হয়ে যাওয়ার পর আম্মু কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত না, আমাকে বকাবাধ্য করতেছে, আমার সাথে রুড বিহেভ করতেছে, খারাপ ব্যবহার করতেছে। আমি যাব না, আমি বলতেছি আমি যাব না, আমার ভালো লাগে না, তুই আমারে নিস না, আমার ভালো না, আমি যাব না। তা আমি এরপর আম্মুকে জোর করে একরকম তখন ভিসা লাগাইলাম, ইন্ডিয়ান ভিসা লাগাইলাম। পাসপোর্টে লাগানোর পরে তখন আমরা টিকিট কাটলাম বলতে আমাকে ওখান থেকে টিকিট কেটেছে, দুইটা টিকিট কেটে দেওয়ার পরে ইন্ডিয়ান 2টো টিকিট কেটে দিল আমাকে। আমরা আপনার দিল্লি এয়ারপোর্টে গেলাম। দিল্লি এয়ারপোর্টে যাওয়ার পরে দিল্লি এয়ারপোর্ট থেকে নামছি, মানে অনেকেই হয়তো মনে করতে পারে যে আমি কীভাবে এই কাজটা করতেছি, আমি তো একটা মানুষ। আসলে ওই সময় আমার ভিতরে মানে আমার কোনো মনুষ্যত্ব ছিল না ভাই। আমি সম্পূর্ণভাবে নেশা করা একটা যুবক ছিলাম এবং এত পরিমাণে নেশা করতাম, ধরেন এই নেশার ঘোর কেটে গেলেই নেশা করতাম, কারণ নেশার ঘোরটা কেটে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে আমি আবারও নেশা করতাম, যাতে আমার নেশা থেকে বেরোইতে না হয়। এই জন্য শুধু নেশার উপরে নেশা করে যেতাম। এবং ইন্ডিয়াতে যাই এবং এয়ারপোর্টে নামার পরে ওদের সাথে কথাবার্তা বলি। এরা তখন আমাকে একটা লোকেশন দেয় বলতে ওই মেয়ের যে বিল্ডিংয়ের কথা বলে ওই বিল্ডিংয়ে তখন আমি আমার মাকে নিয়ে যাই। তো ওই মেয়েও কিন্তু আমাদের সাথে গেমস খেলতো, মানে আমাদের সাথে ওর গেমস খেলা হইতো। সেখানে যাওয়ার পরে আমি তখন আম্মুকে ওই মেয়ের কাছে দেওয়ার পরে আমি মারে বললাম যে মা আমি একটু আসতেছি, আমি নিচে যাইতেছি, আমি আসতেছি, তুমি ওর সাথে ওদের ফ্ল্যাটে যাও, ওদের বাসায় যাও, আমি আসতেছি। অতটুকুই, মানে বিল্ডিংয়ের নিচে আমার মাকে আমি মেয়েটার হাতে উঠে দেওয়ার পরে সেখান থেকে আমি তখন কামব্যাক করলাম। মানে সেখান থেকে সরাসরি আমি এয়ারপোর্টে, মানে ওখান থেকে এয়ারপোর্ট এরপরের ফ্লাইটে ওই রাতেই আমি আবার বাংলাদেশে ব্যাক করে চলে আসলাম। আমার আম্মুর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। বাসায় আসার পরে মানে ডিরেক্টলি বাসায় চলে আসছি। আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় আসার পরে আমার আম্মুর যে ফ্রেন্ড ছিল, বান্ধবী ছিল, উনি বলতেছে যে কী ব্যাপার অনেক, তোমার আম্মু কই? তুমি তোমার আম্মুর সাথে ইন্ডিয়াতে গেলা, বাট তুমি যে একা চলে আসলা, তোমার আম্মু আসে নাই? আমি বলছি আম্মু কয়েকদিন পরে আসবে, আম্মু নাকি ডাক্তার দেখাবে। ওনার কাছে তখন বিষয়টা একটু ডাউট লাগলো, মানে উনি সন্দেহ করতে শুরু করলো, বারবার আমার প্রশ্ন করে যে তোমার আম্মু গেল, তোমার আম্মুর ফোন বন্ধ, তোমার আম্মুর সাথে কন্ট্রাক্ট নাই, তোমার আম্মুর কী হয়েছে? পরে উনি যাতে এরকম করতেছে, একদিন আমি করলাম কি, রাগ করে আমাদের বাসায় যত ফার্নিচার ছিল, ধরেন যত আসবাবপত্র, যত ফার্নিচার ছিল, সব ফার্নিচারগুলো আমি বিক্রি করে দিলাম এই আন্টির সাথে রাগ করে। ফার্নিচার বিক্রি করে দিয়া আমি আর ওই আন্টির বাসায় আর যাই না। ফার্নিচারগুলো বিক্রি করে দেওয়ার পর আমার যে আমরা যেই গ্রুপে ছিলাম, আমি তখন ওই গ্রুপের পোলাপানের সাথে রাতের বেলায় ঘুমাইতাম, ওইখানেই থাকতাম। ধরেন আমি আর টোটালি আসতাম না, আন্টির বাসায়ও যাইতাম না, এবং আমার মায়ের তো কোনো খবর আমি নিবই না, বিকজ আমি তো মাকে সেল করে দিয়ে আসছি। তো ওই সময় আবারও আমার গেমস কিন্তু আমি তখনও ছাড়তে পারি নাই। এরপরও ধরেন রাতের বেলায় যা ইনকাম করতেছি, আবার ওই গেমসের মধ্যে ঢুকতেছি, নেশা করতেছি, এবং প্রচণ্ড রকমের নেশা করার পরে দেন আমি তখন গেমসের মধ্যে বসি। এই রাতভর গেমস খেলতেছি, এমন করতে আপনার প্রায় 2017 দিকে, 17 কি 18 আমার খুব খেয়াল নাই, ওইরকম একটা সময়ের ভিতরে হঠাৎ করে একদিন আমাদের এই গ্রুপটা নিয়ে একটা টিভিতে একটা নিউজ করা হয়। আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপটা নিয়ে কিশোর গ্যাং নিয়ে নিউজ করা হয়, এবং আমরা তখন প্রচুর পরিমাণের অকারেন্স করি। এত পরিমাণের আমাদের গ্রুপের মধ্যে বড় বড় রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী সহ বড় বড় লেভেলের লোকেরা আমাদের সাথে ছিল। আমরা ওনাদেরকে পর্যন্ত আমাদের হাতে রাখতাম, ওনাদেরকে হাতে রেখে আমরা কাজ করতাম। এত ভালো ভালো লিঙ্ক আপ ছিল। একটা পর্যায়ে তখন আমাদেরকে এই পুলিশে আমাদের চিরুনি অভিযান শুরু করে, এবং আমরা তখন একসাথে, যেহেতু আমাদের ইন্ডিয়াতে লিঙ্ক ছিল, আমরা তখন একসাথে বর্ডার দিয়া আমরা প্রায় 20-30 জনের মতো বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়াতে ওইখানে থাকতে শুরু করি। থাকতে ইন্ডিয়ার কিছু নিষিদ্ধ গল্লি আছে, এটা ছিল দিল্লির ওইদিকে। নিষিদ্ধ ওই গলির মধ্যে আমি তখন মাঝে মাঝে যাইতাম, মানে খারাপ সম্পর্কের জন্য যাইতাম। তো ওই নিষিদ্ধ গলিগুলোর মধ্যে যেতে আমার হঠাৎ করে আমার আম্মুর কথা ওই সময়টাতে মনে পড়তে শুরু হয়, যে নিষিদ্ধ গলিগুলোতে যাইতাম, যাওয়ার পরে এই যে নারীগুলোর উপরে টর্চার করা হতো, অত্যাচার করা হইতো, এবং বিভিন্ন ধরনের নেশা তাদেরকে করানো হতো বা জোর করা হতো। তারা যেহেতু এগুলো করতে চাইতো না, অনেকভাবে ইঞ্জেকশন দেওয়া হতো। এই যে নারীগুলোর উপরে প্রেশার ক্রিয়েট করা হতো, এই জিনিসগুলো তখন আমি সর্বপ্রথম আমার চোখে দেখি দিল্লিতে যাওয়ার পরে, ওই বাংলাদেশের মামলাগুলো খায়া। এখন আমার হঠাৎ করে তখন আমার আম্মার জন্য আমার মায়া লাগতেছে, যে আমার মা কই, মার জন্য কষ্ট হইতেছে, যে অ্যাকচুয়ালি আমার আম্মা কোথায় আছে। আমি যে আমার আম্মাকে এরকম করে সেল করে দিলাম বা আম্মাকে আমি দিয়ে আসলাম, এরপর থেকে আমার মায়ের কী অবস্থা, নাকি আমার মাও
মানে এই মহিলাগুলোর মতো অত্যাচারের শিকার হচ্ছে, এবং ওই মহিলাগুলোর মতো আমার মাও তো অত্যাচারের শিকার হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি তো মাকে এরকম একটা জায়গায় রেখে গেছি, আমি তো বেটার কোনো জায়গায় রেখে যাইনি। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমার তখন আম্মুর জন্য কষ্ট হইতেছে, প্রচণ্ড রকমের কষ্ট হইতেছে। তো যাদের সাথে আমার লিঙ্ক আপ ছিল, যাদের মাধ্যমে আমি আম্মুকে সেল করছি, আমি ইনাদের সাথে যোগাযোগ করতেছি, এর সাথে যোগাযোগ করি। তারাও আমাকে মানে ডিটেলস কোনো কিছু বলতে পারে না যে আমার মা কই আছে বা কোন জায়গায় আছে, আমার মাকে কোথায় রাখছে, ওরকম কোনো ঠিকানা আমি তাদের মাঝে পাই না। প্রায় 2 থেকে 3 মাসের মতো আমি এই ইন্ডিয়াতে ঘোরাফেরা করি। 2 থেকে 3 মাসের মতো আমার মারে খুঁজতে থাকি বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে আমার মা থাকতে পারে সন্দেহভাজন, ওই জায়গাগুলোতে আমি খুঁজতে থাকি। আমারে না পাইয়া 4 মাস পরে আমি তখন ইন্ডিয়া থেকে আবারও বাংলাদেশে আসি, এবং একা আসি। আমার সাথে যারা যায় আমার গ্রুপে, ওরা কিন্তু কেউ আসে না, আমি একাই আসি। ইন্ডিয়া থেকে তখন বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার পরে আমি খবর পাই যে আমার মা বাংলাদেশে চলে আসছে। যেভাবে হোক টাকা পয়সা দিয়ে বা কীভাবে আমার আম্মা বাংলাদেশে চলে আসছে, এবং আমার আম্মা ওই আন্টির সাথে এখনও আছে, আন্টির ওই বাসায় আছে। তো আন্টির বাসায় আছে, মানে আমার মার জন্য খুব কষ্ট হইতেছে। আর যখন শুনলাম যে মা বাংলাদেশে চলে আসছে, মা ওই আন্টির সাথে আছে, তাইলে ধরেন আমার একটু মানে মায়ের প্রতি যে টেনশনটা ছিল, এটা কিছুটা দূর হয়ে গেছে। যে যেভাবেই হোক আমার মা তো বাংলাদেশে আসছে, বা ওই আন্টি নাকি আবার মাকে বের করে আনছে, কেমনে আনছে এটা আন্টি ভালো জানে, আমি জানি না। পরে সেখান থেকে আমি তখন আবারও পুনরায় বাংলাদেশ থেকে আমি আবারও ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে তখন এই যে বাংলাদেশে যে কাজগুলো করতাম, চিন্তায় রাহাজানি, এই সেম কাজগুলো আমি তখন ওই ইন্ডিয়ান গ্রুপের পোলাপানের সাথে মিশে ওদের সাথে তখন ওইখানে ওই কাজগুলো করতেছি। এরকম করে কাজ করতে 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 ওইখানে দিল্লিরই একটা মেয়ে, মানে ওর বাড়ি হচ্ছে কলকাতায়, থাকে হচ্ছে দিল্লিতে, নাম হচ্ছে আনিলা নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। তো ওই মেয়েটাও কিন্তু মানে ভালো কোনো মেয়ে না, ওই মেয়ে ধরেন আমাদের গ্রুপের সাথেই থাকে, এবং এই বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে সম্পর্ক আছে। তো আমার নাম অনিক, ওর নাম আনিলা। তো দুজনের নামটা খুব সুন্দর মিলার কারণে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়। সম্পর্ক বলতে লাইক ওই যে অকারেন্সের মতোই, মাঝে মাঝে গেমস খেলতে খেলতে ওর সাথে আমার ফোনে কথা হইতো, ও আমার সাথে কথা বলতো, আমি ওর সাথে কথা বলতাম, দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। এমন করতে করতে আমার মানে ভিতরে কিন্তু এত বছর পর্যন্ত কখনোই কাউকে নিয়ে কোনো প্রেম ভালোবাসা বা এই জিনিসগুলো কখনো জাগে নাই। মানে আমি সবসময় নিজেকে এক অন্যরকম মানুষ মনে করতাম, যে আমি এক অন্যরকম মানুষ, আমার জীবনে এই সমস্ত কোনো কিছু কখনোই আসবে না, অন্যরকম মানুষ মনে করতাম। পরে একটা পর্যায়ে এই মেয়েটার সাথে কথা বলতে 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 আনিলার সাথে কথা বলতে বলতে আমার ভিতরে কেমন জানি একটা পরিবর্তন কাজ করতে শুরু হয়। বয়স তো তখন প্রায় অতটা বেশি না, 20 বছরের নিচেই বয়স। তখন ধরেন ভিতরে একটা মানে অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু হয়, মানে ভালো লাগা ভালোবাসার যে একটা বিষয় আছে, এইটা তখন আমার ভিতরে কাজ করে, যে কাউকে ভালো লাগতে পারে, কাউকে ভালোবাসতে পারি, কার সাথে কোনো সম্পর্ক হতে পারে, এই জিনিসগুলো তখন কাজ করে। এরপরে আমি আস্তে আস্তে করে ভালো ভালো পোশাক আশাক পরতে শুরু করি। আগে যেরকম গন্দা পোশাক, তারপরে ময়লা পোশাক পরে চলাফেরা করতাম, এগুলো আস্তে আস্তে করে ঝেড়ে ফেলি, একটু ভালো পোশাক আশাক পরি, একটু ভালোভাবে চলাফেরা করি। আস্তে আস্তে করে আনিলার সাথে আমার এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়, ভালো লাগা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এবং একটা সময় আনিলা আমাকে নিজেই মানে আমাকে অফার করে যে এই লাইন থেকে, মানে এই গেমসের লাইনটা থেকে, কারেন্সির লাইনটা থেকে ও সরে যাবে। মানে আমার জীবনের পুরো ঘটনাটা কিন্তু ও জানতে পারছে, যে আমি ওরে বলছি এমনি আমি জুয়ার বোটে আমার আম্মাকে সহ সেল করে দিছি, এই সব কিছু কিন্তু তার কাছে আমার বলা। এতেই ধরেন আনিলা মোটামুটি আমার প্রতি একটু মানে মায়া ভালোবাসা ওর জন্মাইছে, মোটামুটি একটু আমার কথা একটু শুনছে। শোনার পরে ওর সাথে আমার এরকম একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তখন শুরু হয়। এবং সম্পর্ক শুরু হওয়ার পর আমি তখন আনিলারে বললাম যে আমরা তো আসলে এই জায়গায় থেকে আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারবো না, বা এখানে রাখা তো সম্ভব না, আমরা এখান থেকে চলে যাই। এই আনিলার সাথে সম্পর্ক হওয়ার পরে আমি তখন দিল্লি থেকে আনিলাকে নিয়ে তখন বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে ঢাকায় আমরা যে বাসায় আগে থাকতাম, ওই এলাকাতে আমি একটা বাসা ভাড়া করি। মানে নেশা ছাড়া এক একদিন আমার 3,000 4,000 5,000 10,000 টাকা নেশাও লাগতো, এমনও দিন গেছে। কিন্তু আনিলাকে বিয়ে করার পরে বা ওরে আনার পরে ও কিন্তু হিন্দু ছিল, আমি ওরে মুসলিম বানাইছি, ও মুসলমান হয়েছে, এবং মুসলমান হয়ে আমাকে বিয়ে করছে। পরে ইন্ডিয়াতে আসার পরে আমরা এই যে একটা বাসায় থাকতাম, তখন আমি সর্বপ্রথম ঢাকার একটা গার্মেন্টসে চাকরি নিই, গার্মেন্টসে চাকরি করি, সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছি। এই যে গেমসে যেই অ্যাপস ছিল বা যত খারাপ লাইন ছিল, যত খারাপ জায়গা ছিল, সব কিছু থেকে ছেড়ে আমি একটা স্বাধীন জীবনে এসেছি, যে জীবনে আমার আনিলা আছে, আমি ওকে নিয়ে থাকবো, আর লাইফে কোনো কিছুতে জড়াবো না, খারাপ কোনো কিছুর মধ্যে থাকবো না।
আনিলার সাথে তখন সম্পর্কে জড়াই, ওকে বিয়ে করি এবং একটা গার্মেন্টসে চাকরি করি। এরকম করতে করতে কিছুদিন পরে, মানে বেশ কয়েকটা মাস পরে, আনিল একদিন আমাকে বলতেছে, আমার না তোমার আম্মাকে দেখতে ইচ্ছে করতেছে, আমার তোমার আম্মুর জন্য খারাপ লাগতেছে, আমি তোমার আম্মুকে একদিন দেখবো। তো আমি ওরে বারবার বলি যে আমার আম্মুর কাছে যেও না, কারণ আমার আম্মু আমার উপরে খুব রেগে আছে। আমার আম্মুর জায়গায় যে কোনো মানুষ হলেই তো রাখবে, এবং এটা রাগার মতোই কথা, স্বাভাবিক একটা বিষয়। তা আম্মু তো রাগ করতেই পারে, তা তুমি আমার আম্মুর সাথে দেখার দরকার নাই, আমার আম্মুর সাথে কথা বলার দরকার নাই, এটা আরও খারাপের দিকে যাবে, প্রয়োজন নেই। না, ও আমাকে বারবার বলতেছে আমি আন্টিকে একটু দেখবো, আন্টির সাথে একটু কথা বলবো, একটু কথা বললে কি হবে, কোনো সমস্যা নেই। এরকম করতে করতে একদিন আমি আম্মুর বাসার ঠিকানা ওকে দিলাম, আম্মুর বাসার ঠিকানা দিলাম। ঠিকানা দেওয়ার পরে ও আমার আম্মুর বাসায় গেছে, আমার আম্মুর বাসায় গেছে সকালবেলা, আপনার বুধবার ছিল, বুধবারে সকালবেলা আম্মুর বাসায় গেছে। যাওয়ার পরে আপনার দুপুরের দিকে হঠাৎ করে দেখেছি ওর মোবাইলটা বন্ধ। দুপুরের দিকে মোবাইল বন্ধ, মোবাইলে বারবার ট্রাই করতেছে, মোবাইলটা বন্ধ বন্ধ, কী রে মোবাইল বন্ধ কেন? এবার আমি আর ওই বাসার দিকে যাওয়ার সাহস পাই না, যেহেতু আমি আম্মুর সাথে এরকম একটা কাজ করছি। এরপরে আম্মুর সামনে যাওয়া তো আমার প্রশ্নই আসে না, আমি আম্মার সামনে পড়বো কেমন করে, আম্মুর সামনে যাবো কেমন করে। পরে গোপনে গোপনে আমি খবর নিতে শুরু করলাম যে ওই গলিতে তো আমার পোলাপাইন ছিল, লোকজন ছিল, ওদের মাধ্যমে খবর নিলাম যে আমার আম্মু কোথায় বা আমার বউ কোথায়। পরে খবরে জানতে পারলাম আনিলা যখন ইয়াতে গেছে, আমাদের বাসায় গেছে, বাসায় যাওয়ার পর আমার আম্মাকে বলছে যে আমি তো অনেককে বিয়ে করছি, অনেক আমার হাজব্যান্ড, বা অনেক তো আপনাকে অনেক মিস করে, এরকম করে আমার বিষয়ে কথা বলতেছিল। আম্মা মনে করছে ওই যে আমি প্রথমে আম্মাকে বিক্রি করে দিছি ইন্ডিয়াতে নিয়ে, এরকম একটা মেয়ের মাধ্যমেই তো আম্মাকে আমি সেল করছি। আম্মা মনে করছে এটা সেকেন্ড কোনো একটা ফাঁদ হবে, মানে এটা সেকেন্ড কোনো একটা ফাঁদ, এটা মনে করে আমার আম্মু তখন পুলিশ কল করে দেয়। ওই সময় পুলিশ কল করে দেয় এবং আনিলাকে পুলিশের কাছে ধরায় দেয়, ওরে পুলিশের কাছে ধরায় দেয়। আর ওরও তো ওরকম কোনো লিগ্যাল এন্ট্রি ছিল না বাংলাদেশে, ওরকম কোনো লিগ্যাল এন্ট্রি নেই, আমি ওকে অবৈধভাবে নিয়ে আসছিলাম, কারণ আমরা সব কিছু ছেড়ে তো আসছি, তো এরকম লিগ্যাল কোনো পেপার ছিল না। এই জন্য ওরা তখন অ্যাম্বাসির মাধ্যমে ওরা তখন থানাতে নিয়ে যায়। এবার আমি ওরা আর বের করতে পারতেছি না। আর আমার কথা হচ্ছে যে যত যাই হবে আমি আর আম্মুর সামনে যাব না, আম্মুর সামনে আমি আর যাবই না। পরে অনেক কষ্টের পরে অনেক ঝামেলার পরে একটা সময় আমি আনিলাকে তখন থানা থেকে বের করতে পারি, মানে জেল থেকে বের করি। বের করার পরে আনিলা 1 সেকেন্ড আর বাংলাদেশে থাকবে না, আমাকে বলতেছে আমি এখানে থাকবো না, এটা আমার জন্য অনেক রিস্কি মনে হয়, আমার আম্মু নাকি ওকে মারছেও, এটা আমাকে বলে। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। দেন ওই বাংলাদেশ থেকে আম্মুর সাথে অ্যাডজাস্ট হতে না পেরে পুনরায় আমি আনিলাকে নিয়ে আবারও ইন্ডিয়াতে চলে আসি। তখন আমরা কলকাতায় থাকতে শুরু করি, কলকাতা শহরে থাকতে শুরু করি। ওইখানে আমি ওরে নিয়ে আসি এবং ওর অনেক রিলেটিভরা আছে ওইখানে, ওর অনেক পরিচিত আছে, তাদের সাথে আমি তখন থাকতেছি। তো সেখানে আমি তখন একটা ফুড বেকারিতে চাকরি নিই, চাকরি নেওয়ার পরে আনিলার পরিবারের অবস্থাও কিন্তু ভালো না, মানে কেউ ওর সাথে ঠিকমতো করে কথাবার্তা বলে না, ওর পরিবার থেকেও সম্পূর্ণ আলাদাভাবেও থাকে, নিজের মতো করে একা একা থাকে, পরিবারের সাথে ওর ভালো কোনো সম্পর্ক নেই। পরে এরকম করে ওর সাথে আমার তখন সম্পর্কটা হতেছে। আমি ওইখানে অল্প কিছু টাকা রুফিতে চাকরি করি, অল্প কিছু রুফিতে বেতন পাই, ওখানে চলতেছে। আবার আমারও তো লিগেল কোনো ডকুমেন্ট নাই, এই যে ইন্ডিয়া বাংলাদেশ ঘুরতেছি পুরোটাই আপনার অবৈধভাবে, অবৈধ পথে যাচ্ছি, অবৈধ পথে আসতেছি, নিজের কোনো লিগেল এন্ট্রি নাই। এমন করতে করতে একটা পর্যায়ে আনিলা তখন প্রেগনেন্ট হলো, ওর পেটে বাবু আসছে। এখন বাবু আসার পরে মানে আমার একটা যেটা স্বপ্ন ছিল আর কি, যে আমার বেবিটা যদি হয়ে যায়, আমার বেবিটা হলে পরে আমি এই সব কিছু ছেড়ে একটা নতুন জীবনে আসব এবং এইসব কোনো কিছুর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, আমি আমার বাচ্চাকে নিয়ে, আমার বউকে নিয়ে আমি একটা সুন্দর একটা সুখী জীবনে আসব। তো আমি ভাই যে টাকা স্যালারি পাইতাম ওই টাকা দিয়ে ধরেন আমাদের দুজনের বাসা ভাড়া, খাওয়া, এরপরে আসলে অবশিষ্ট আমাদের কাছে কোনো টাকাই থাকতো না। মাস শেষে যে ধরেন আপনার 100টা টাকা, যেই 100 টাকা দিয়ে দুজনে একটু ঘুরতে যাব, মানে এরকম টাকাটাও পকেটে থাকতো না। পরে মানে চলার মতো কোনো অবস্থানে ওর পেটেও বাবুটা বড় হইতেছে। আর তখন তো আমার লিঙ্ক আপে যারা ছিল, যাদের সাথে আমি কাজ করতাম গেমসে, ওদের কারোর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, টোটালি কোনো সম্পর্ক নাই। ওরা কে কোথায় আছে না আছে আমি এগুলো কিছুই জানি না। আমি তখন গোপনে আমি একা একা বসবাস করতেছি, একা একা থাকতেছি। পরে সে জায়গায় আসার পরে ওর বাচ্চাটা তখন আস্তে আস্তে করে বেবিটা বড় হইতে আসছে পেটের মধ্যে। এখন এটা হয়তো সিজার বা অপারেশন করতে হবে একটা পর্যায়ে। তাই আমার কাছে কিন্তু কোনো টাকা নাই, মানে কোনো টাকা নাই। আমি ওর যে অপারেশন করাবো, হসপিটালে নিয়ে যাব, এরকম পরিস্থিতিও কিন্তু আমার নাই, ওরকম পরিস্থিতিও আমার নাই। পরে আমি চিন্তা করতেছি আমি কি করব, মানে কি করতে পারি। ওইরকম একটা অবস্থার মধ্যে মাথার মধ্যে ভাই কিচ্ছু কাজ করতেছে না, টাকা লাগবে, এখন ওরে অপারেশন করাইতে হবে, ও কয়েক মাস বাকি আছে। ওই দিনের হঠাৎ করে মানে আল্লাহর কি হুকুম আর কি, আমি হঠাৎ করে আমাদের ওই অ্যাপসটা, মানে গেমসের যে অ্যাপস আছে ওই অ্যাপসটার মধ্যে একদিন আমি ঢুকলাম। মানে আমার বউয়ের সন্তান হওয়ার প্রায় 1 থেকে 1.5 মাস আগের ঘটনা।
মানে আনিলার বাবু হওয়ার 1 থেকে 1.5 মাস আগে আমি তখন ওই অ্যাপসটার মধ্যে ঢুকি এবং ঢোকার পরে আমি সেখানে কিছু অফার পাই। মানে যেদিন আমি ঢুকি আপনার এই কলকাতার সময় প্রায় সন্ধ্যা 7টা 7:30টার দিকে ঢুকি। ঢোকার পরেই সেদিন আপনার রাত 12টা থেকে 3টা পর্যন্ত একটা অফার আসে। মানে রাত 12টা থেকে 3টা পর্যন্ত এইখানে যদি খেলা যায় তাহলে মোটামুটি কিছু টাকা ওইখান থেকে ইনকাম করা যাবে। তা আমি তো দীর্ঘদিন ওই গেমসটা খেলি, এজন্য এটার প্রতি আমার এক্সপিরিয়েন্স আছে, আমার অভিজ্ঞতা আছে কীভাবে খেলতে হয়। দেন আমি তখন চিন্তা করলাম যে আমি আজকে শুধুমাত্র আনিলার জন্য, কারণ ওর বাবুটা যদি হয়, মানে আমার বাবু তো ওর বাবুর জন্য হইলেও আমি গেমসটা জাস্ট খেলবো, এমন একটা পরিকল্পনা মাথায় আসছে। আসার পরে আমি আনিলারে বলি নাই, ওরে না বললে রাত্র 12টার দিকে ও আবার কী করতো জানেন, রাতের বেলা আমার পা টিপে দিত, মানে সারা রাত আমার পা টিপে দিত, আমার পা টিপার মধ্যেও থাকতো। তাই আমি কী করলাম, রাত্র 12টার দিকে মোটামুটি তখন আমি এই খাটের পাশে বসেই এই গেমসটার মধ্যে ঢুকছি। 12টা থেকে 3টা পর্যন্ত খেলবে এবং খেললে আমি মোটামুটি কিছু কয়েন ওখান থেকে পাবো এবং এই কয়েনগুলো সেল করেই আমি আনিলাকে হসপিটালে ভর্তি করাবো, মানে বাচ্চাটা আমার অপারেশন করব, এরকম একটা পরিকল্পনা আমার মাথায় পরিপূর্ণভাবে ছিল। কারণ আর তো কোনো রাস্তা নাই, এখান থেকে যদি কয়টা টাকা আসে সেটা দিয়ে আমি আমার বউকে চিকিৎসা করতে পারবো, কারণ আমাদের কাছে তো আর অবশিষ্ট কোনো টাকা নাই। পরে গেমসটা খেলতেছি প্রায় 12টা, আপনার 1টা 2টা 2:30টার দিকে আমি অনেকগুলো দাইন পাইছিলাম। 2:30টার দিকে অনেকগুলো দাইন পাইছিলাম। তো আনিলে কিন্তু আমার পা টিপতেছে, ওই কিন্তু আমার পায়ের কাছ থেকে আমার পা টিপতেছে। আমি কি বলতেছি, আমার পা মেসেজ করার দরকার নাই, তুমি শুয়ে পড়ো, তোমার শরীর ভালো না, তুমি শুয়ে পড়ো। ও না শুয়ে আমার পা মেসেজ করতেছে। এই পা মেসেজ করা অবস্থার ভিতরে আমার তখন কী হইলো, ওই আমি আপনার গেমস খেলতে খেলতে 2:30টার দিকে হঠাৎ করে আমি ওই একটা আপনার 12টা থেকে 2:30টা পর্যন্ত আমি যে কয়েনগুলো নিয়েছিলাম, ওই সময় হঠাৎ করে একটা মানে আমার লস আসে, সোজা কথা যেটা লস আসে। এবং লস আসার পরে ওই জায়গার ভিতরে মানে আমার প্রচুর পরিমাণে রেগে যায়, মানে এবং প্রচুর পরিমাণে রাগে এবং রাগ করে আমি তখন একটা লাথি মারি, মানে পায়ে নিজে এমনি লাথি মারি পায়ের মধ্যে। ওই গেমসে যখন আমি হেরে যাই, আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা খেলার পরে আমার সবগুলো কয়েন যখন চলে যায়, ওই লাথি যে মানে আনিলে যেমন পায়ের কাছে ছিল এটা আমার মাথায় ছিল না, মানে ওই আমার পা মেসেজ করতে করতে ওখানে ঘুমিয়ে গেছে। তো লাথিটা ওর প্যাডের মধ্যে পড়ে, মানে টোটাল ওর প্যাডের মধ্যে লাথিটা পড়ে। লাথিটা প্যাডের মধ্যে পড়লেও তখন চিৎকার দেয়, আমিও তখন লাফ দিয়ে উঠি। উঠার পরে অনিলের সাথে কিন্তু ওই ফ্ল্যাটে আমাদের অনেক ঝামেলা হইতো, মানে ওই বাসায় আমরা অনেক ঝগড়া করতাম, মানে আমাদের মাঝে ভালোবাসা ছিল অনেক বেশি, কিন্তু এরপরও ঝগড়া ছিল। তাই ওর তখন ওই লাথির সাথে ওর পেট থেকে মানে ব্লাড বেরোতে শুরু হয়, রক্ত বেরোতে শুরু হয়। ও তখন এরকম জিব্বায় কামড় দিয়ে ফেলে। আমি তখন তাড়াহুড়ো করে ওইখান থেকে ওকে কুলে করে, দোতলায় ছিলাম, নিচের দিকে নামতেছি। তো আশেপাশের ফ্ল্যাটের অনেকে তখন ঘুম থেকে উঠে যায়। এমার্জেন্সি তখন একটা ট্যাক্সি দিয়ে আমি তখন হসপিটালের দিকে যাই। এবং হসপিটালের দিকে যাওয়ার পরে হসপিটালে যাওয়ার সাথে সাথে ওখানকার ডাক্তার মানে বলতেছে ওকে অপারেশনে নিয়ে যেতে হবে, ওটিতে নিতে হবে। ওটিতে নিয়ে যায় এবং ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওটির যিনি ডক্টর ছিল উনি আমাকে বলে যে অবস্থা কীভাবে হলো। পরে আমি বললাম যে আমি আসলে রাতের বেলায় শুয়েছিলাম, মানে লাথি মারছে, ওর পেটের মধ্যে লাথি পড়ছে, আমি বুঝতে পারিনি। তো এই কথার ভিতরে উনি তখন পুলিশ কল করে দেয়, ডাক্তার পুলিশ কল করে এবং পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ পরায় নেয়, মানে হ্যান্ডকাপ পরায়। এবং ওই মুহূর্তে আমি জানতে পারি আনিলা এবং আনিলার পেটে যে বেবিটা ছিল তো দুজনেই মারা গেছে হসপিটালে। একদম শেষ রাতের দিকে ফজরের কিছুক্ষণ আগে এই নিউজটা আমি পাই যে আমার বাচ্চা এবং আমার ওয়াইফ দুজনেই মারা গেছে। এবং সেখান থেকে পুলিশ তখন আমাকে ধরে নিয়ে যায়, যেহেতু এটা একটা ওয়ান কাইন্ড অফ মার্ডার, আমি নিজে লাথি মারছি, আমি স্বীকার করছি। আমাকে তখন থানা হাজতে নিয়ে যায় এবং থানা হাজতে নিয়ে যাওয়ার পরে এখানকার যেই লোকজন ছিল বা যারা ছিল আমার আশেপাশের ফ্ল্যাটে, ওদেরকে তখন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারাও বলে যে আমি আমার বউকে বেশিরভাগ সময় মারতাম, ওর গায়ে হাত তুলতাম এবং ওরে আমি খুব টর্চার করতাম এবং সেই ক্ষেত্রেই হয়তো ওর গায়ে হাত তুলে আমাকে মেরে ফেলেছে, মানে ওর মৃত্যুর জন্য আমি দায়ী। সোজা কথা যেটা, এটা যে আমার একটা মানে ভুল বুঝাবুঝি বা গেমস খেলতে গিয়ে যে আমি ওর পেটে লাথি মারি, বিষয়টা কিন্তু এরকম ছিল না। মানে এই বিষয়টা কিন্তু এরকমভাবে আমি বুঝাতে পারি নাই। পুলিশ এটাকে এমনভাবে নিল যে আমি ওরে লাথি মারছি এবং আমি ইচ্ছে করে ওকে মেরে ফেলছি, মানে আমি ওকে মার্ডার করছি, এটাই কথা। আমার ন্যাশনালিটি বাংলাদেশ এবং আমার লিগ্যাল কোনো এন্ট্রি নাই। আমার অনেক আগের একটা ভিসা লাগানো আছে পাসপোর্টে, একবারে আমি এন্ট্রি নিয়েছিলাম, লিগ্যাল এন্ট্রি। এরপরে আর কোনোভাবে আমি বৈধভাবে আসি নাই। সেখান থেকে ধরেন আপনার আমাকে তখন জেলে নিয়ে যাওয়া হয় এবং জেলে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ প্রায় আমি 4 বছরের মতো জেল খাটি। 4 বছর জেল খাটি এবং 4 বছর জেল খাটার পরে আমাকে জেল থেকে মানে আমাকে খালাস করে এবং খালাসের পরে আমি ওখান থেকে তখন আমাকে বাংলাদেশে ডিরেক্টলি পাঠিয়ে দেওয়া হয়।
তো বাংলাদেশে আসার পরে আমি শুনতে পাইলাম যে আমি দেশে আসছি, এটা আমার মা জানার পরেই আমার নামে বিভিন্ন জায়গায় মামলা টামলা করতে শুরু করছে। এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় মামলা করতেছে আমার আম্মা আমার নামে, আম্মা নিজেই মামলা করে এবং আমার আম্মা মনে করতেছে যে আমি নাম করা কিলার এবং আমি খারাপ মানুষ। এই কারণে আম্মা বিভিন্ন জায়গায় মামলাতে এবং আম্মার ওই মামলা হামলাতে আমি টিকতে না পেরে শেষ পর্যন্ত দেশ থেকে আমি পুনরায় আবারও পালাই এবং পালিয়ে এবার আমি আপনার ইন্ডিয়াতেই ঢুকি। প্রথমে ইন্ডিয়াতে ঢুকি, ওইখানেও থাকতে পারি না, অনেক ঝামেলা হয়। আবার আগের যে কিছু গ্রুপের সাথে কাজ করতাম ওদের সাথে ঝামেলা দিন, সেখান থেকে আমি তখন যুদ্ধ বিদ্রোহের দেশ মায়ানমার দিকে চলে যাই এবং এই পর্যন্ত আমি এখনও পর্যন্ত মায়ানমার মধ্যেই আছি এবং গোপনে আছি। তো সেখান থেকে আমি আপনার গল্পগুলো শুনি, আমার ভালো লাগে এবং ভালো লাগা থেকে আমার জীবনের ঘটনাগুলো আপনাকে জানালাম। তো আপন ভাই, যদি আপনার মনে হয় আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন, আমি এখনও মায়ানমারতেই আছি, এখানেই আছি, মায়ানমার এবং ইন্ডিয়ার মাঝামাঝি অবস্থার মধ্যে আছি। জানি না আসলে আমার ভবিষ্যৎ কী হবে এবং আমি এখন প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করি যে আল্লাহ যদি আমাকে মরণ দেয় সেটাই হয়তো আমার জন্য উত্তম হবে। কারণ আমি আমার জন্মদাতা মায়ের সাথে যে অন্যায় করেছি, যে পাপের কোনো ক্ষমা নেই এবং আমি নিজে আমার বউ সন্তানকে হত্যা করেছি। এক গেমস আমার পুরো জীবনকে শেষ করে দিয়েছে। তো আজকের এই পর্যায়ে এসে আমি শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ যাতে আমাকে মরণ দেয়। আপন ভাই, আপনার কাছে অনুরোধ রইল আমার সাথে যদি পারেন একটু যোগাযোগ করেন, এটা আমার ইমো নাম্বার। আর যদি পারেন আমার গল্পটা প্রকাশ করবেন, যদি কোনো না কোনো আমার মা যদি আমার এই গল্পটা শুনতে পায়, আমার মা যাতে বুঝতে পারে আমি আসলেই এতটা খারাপ ছিলাম না, আমি ভালো হতে চেয়েও আমি ভালো হতে পারি নাই। আমার গল্পটা আপনি প্রকাশ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ঢাকার ভাই অনেকের জীবনের এই গল্প জুড়ে আমার সাথে থাকার জন্য। বন্ধুরা, গল্পটা আসলে অনেক ভালো ছিল এবং আরও অনেক কথাবার্তা ছিল, কিন্তু আমি তো একটু অসুস্থ, আপনারা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারেন। তো এই অসুস্থতার কারণে গল্পটা হয়তো আমি খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারি নাই। কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি না বুঝেন, আমাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। আর এটা একটা সম্পূর্ণ একটা ক্রাইম স্টোরি, সোজা কথা যেটা। এখানে অনেক পুলিশি ঝামেলা আছে, অনেক দেশের ঝামেলা আছে, অনেক অ্যাম্বাসির ঝামেলা আছে। তো এই জন্য আমি এই গল্পটার মাঝে অনেকগুলো বিষয় আমি স্কিপ করেছি, বলি না, কারণ ইউটিউবের প্ল্যাটফর্মে সব কিছু প্রকাশ করা যায় না। যেমন গেমসের ডিটেলস আমি বলি নাই, অথবা উনি কি এমন কিছু কাজও করেছে যেগুলা বলার মতো না আর কি। এই জন্য আমি এই জিনিসগুলো বলি নাই, জিনিসগুলো স্কিপ করে আপনাদেরকে গল্প বোঝানোর চেষ্টা করেছি। এবং অনেক যে এখন অলরেডি সে মায়ানমাতে আছে, এটাও আসলে সত্যতা আমি বিশ্বাস করি না। বা ও বলে যে মায়ানমাতে আছে, ও কোথায় আছে ও নিজেই ভালো জানে। এবং আজকের এই করুণ পরিণতির জন্য, অনেকের এই করুণ পরিণতির জন্য অনেক নিজেই দায়ী। আর অনেক একা নয়, আমাদের গোটা বাংলাদেশে অনেকের মতো এরকম অসংখ্য ছেলেরা আছে। অনেকের মতো এরকম উঠতি বয়সী অনেক কিশোর আছে যারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে প্রতিটা মুহূর্তে। আপনি বিশ্বাস করবেন না, আপনি রাজধানী ঢাকাতে যান, আপনি এই যে ওভারব্রিজের নিচে তাকান বা যেখানে ফুটপাতের বাচ্চারা বসে ওইখানে তাকান, আপনি দেখবেন যে অনিমেষে আমার কাছে খুব অবাক লাগে যে, এবং এইসব দেখার মতো কিন্তু কেউ নাই, কোনো প্রশাসন এসব দেখে না। এই যে এরা আমাদেরই যুব সমাজ। আজকে যে সে ছেলেটা ডেন্ডি খেয়ে ব্রিজের নিচে শুয়ে আছে, চিন্তাই করতেছে, ডাকাতি করতেছে, সরকার যদি তার উপরে ভালো একটা নজর দিত, তাকে ভালো করার চেষ্টা করতো, সে কিন্তু ভালো হতো। এই পৃথিবীতে কেউ কিন্তু খারাপ হয়ে জন্মায় না। আমি, আপনি, আমরা কেউই খারাপ হয়ে জন্মাই না। এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র আমাদেরকে খারাপ বানায় এবং আমরা সমাজের কাছে খারাপ হয়ে যাই শুধু সমাজের কারণে। দুনিয়াতে প্রতিটা মানুষ নিষ্পাপ হয়ে জন্মায়, কোনো পাপ নিয়ে মানুষ জন্মায় না, কিন্তু পাপী হয়ে মানুষ দুনিয়া ছেড়ে যায়। আর এই মানুষকে পাপী বানিয়ে দেয় আমাদের এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থা। তা না হলে আপনি অনেকের কথা চিন্তা করেন, ওর কাকা কতটুকু খারাপ হলে নিজের আপন ভাতিজাকে একটা ছোট্ট গেমস কিনে দিবে, একটা খেলনা কিনে দেওয়ার কথা বলে তার মায়ের নামে এত বড় বদনাম উঠিয়ে দিল। এবং যথারীতি উনিও তার বাবা না থাকার কারণে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে খারাপের চরম পর্যায়ে পৌঁছিয়ে গেছে। এবং আজকে তার জীবনের করুণ পরিণতি। অনেকের মতো অনেকেই আছেন। আজকে অনেকের গল্প শুনে সতর্ক হন। কিছুদিন আগে আমি একটা গেমস দেখেছিলাম, আমার খুব হাসি পাইতো। অনেকেই উঠতি বয়সী ছেলেমেয়েরা বলে 29 তারিখ না কবে জানি, আপনাদের জানি না ডেটটা খেয়াল আছে কিনা, একটা গেমসের বিষয়ে বলতো যে অমুক তারিখে আমরা কোটিপতি হয়ে যাব। কেউ ক্যালকুলেটারে কম্পিউটারে হিসাব করে ফেলে 5 কোটি টাকার মালিক, 10 কোটি টাকার মালিক। তবে ওই ডেট আসার পরে সবাই জিরো।
তো আসলে ওই গেমস খেলা এটা জাস্ট একটা লোভ, এটা কখনোই কোনো গেমস মানুষকে টাকা দিতে পারে না। আর যদিও দিয়ে থাকে এটা হচ্ছে জুয়া। আর এই জুয়া খেলতে গিয়েই অনেকের যে হাল হয়েছে, আমি আশা করব অনেকের এই বাস্তব গল্প শুনে আপনি সতর্ক হবেন। আর আপনি সতর্ক হলেই আমার গল্প বলা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।